একটু ভাবুন, এমন একটা দিন আসে যখন আপনি একটি অ্যানিমে দেখতে দেখতে হঠাৎ করে সেই অ্যানিমের ভিতরে চলে যান এবং আপনার পুরো দুনিয়া বদলে যায়, আর তারপর আপনার শক্তি হঠাৎ করে 10 গুণ বেড়ে যায়। আপনার কতটা মজা লাগবে, তাই না? কিন্তু এরপরও আপনার নিজের লোকের আপনার জীবনের শত্রু হয়ে যায় এবং এরপরও আপনি আপনার পৃথিবীতে ফিরে যেতে পারেন না। আমাদের আজকের গল্পের শুরুটা এভাবেই হয়। গল্পের শুরু হয় হারুডা নামের একটা ছেলেকে দিয়ে, যে সবসময় একা থাকতো। তার জীবনে কোনো আনন্দ ছিল না, কোনো বন্ধু বা আপনজনও ছিল না। প্রতিদিন সে ফোন চালাতো আর অ্যানিমে দেখতো আর চুপচাপ ঘুমিয়ে পড়তো। একদিন যখন সে ফোনে অ্যানিমে দেখছিল, হঠাৎ তার ফোন থেকে একটি তীব্র আলো বেরিয়ে আসে, এতটাই তীব্র যে সে চোখ বন্ধ করে ফেলে এবং যখন সে চোখ খোলে তখন সে অন্য এক জায়গায় ছিল, একটি আলোয় ভরা স্বর্গীয় জায়গার মতন। সামনে একটি সুন্দর এবং উজ্জ্বল ডানাওয়ালা অ্যাঞ্জেল দাঁড়িয়ে ছিল। সে হেসে বলল, অভিনন্দন হারুডো, তোমার প্রথম জীবন শেষ হয়েছে। এখন তুমি নতুন শক্তি নিয়ে দ্বিতীয় জীবন পেতে চলেছ। কিন্তু হারুডো শুধু বলল, আমি শুধু অ্যানিমে দেখতে চাই, আর কিছু না। অ্যাঞ্জেল হেসে উঠল, ঠিক আছে ঠিক আছে, তুমি একটি নতুন পৃথিবীতে জন্ম পাবে। তারপর এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। আর যখন হারুডো আবার চোখ খুলল, তখন সে দেখলো যে সে একটি ছোট শিশু হয়ে গেছে। একজন দাসী তাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল এবং খুশি হয়ে বলল, বাচ্চাটাকে দেখতে কোনো রাজার মতো লাগছে। তার বাবা তার হাতে একটি রাজার চিহ্ন দেখে খুশি হয়ে গেলেন। মা গর্বের সাথে বললেন, আমি একটি শক্তিশালী সন্তান জন্ম দিয়েছি। তারপর তারা তার শক্তি পরীক্ষা করার জন্য একটি অসীম গোলক নিয়ে এলো। যখন এই গোলকটি হারুডোর কাছে এলো, পুরো ঘর আলোয় ভরে গেল। এখন সবাই ভাবলো যে এই শিশুটি খুব শক্তিশালী হবে, হয়তো লেভেল 50 বা তারও বেশি। কিন্তু যখন গোলকটি আসল সত্য দেখালো, তখন সবার মুখ বন্ধ হয়ে গেল। হারুডোর লেভেল ছিল মাত্র 2 এবং তার কোনো বিশেষ জাদুকারী শক্তি ছিল না, শুধুমাত্র একটি ছোট্ট ব্যারিয়ার ম্যাজিক ছিল। রাজার আগে জ্বলতে লাগলেন এবং চিৎকার করে বললেন, এই বাচ্চাটা কোনো কাজের না। কোথাও আমার স্ত্রী অন্য কারো সাথে। এখন মায়ের চরিত্রের উপর সন্দেহ হতে লাগলো। তার মা সিদ্ধান্ত নিলেন যে দুনিয়াতে জানিয়ে দেওয়া হোক যে বাচ্চাটি জন্মের পরেই মারা গেছে। তারপর রাজা তার সৈন্যদেরকে আদেশ দিলেন যে শিশুটিকে জঙ্গলের মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও, যাতে কেউ তাকে আর খুঁজে না পায়। রাতের অন্ধকারে হারুডো একা পড়েছিল। সে ছিল জঙ্গলের একেবারে মাঝখানে। ঠান্ডা বাতাস, অদ্ভুত অদ্ভুত শব্দ এবং চারদিকে শুধু অন্ধকার। তখনই হারুডো তার ছোট্ট ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করা শুরু করলো। সে মনে মনে একটি ছোট কিউব ভাবলো এবং সেটি তার সামনে তৈরি হয়ে গেল। সে বুঝলো যে জাদু মন থেকে কাজ করে। সেই কিউবটি ব্যবহার করে হারুডো হাওয়ায় উঠতে লাগলো। সে খুশি হয়েছিল যে তার কাছে কিছু তো শক্তি আছে, কিন্তু তার আনন্দ বেশি সময় স্থায়ী হলো না, কারণ তখন একটি বড় শিয়াল তার পেছনে এলো এবং তাকে কামড়ানোর চেষ্টা করলো। হারুডো তার ম্যাজিক কিউব দিয়ে তার আক্রমণ আটকে দিল এবং তার উপর ছোট ছোট কিউব ছুড়ে দিল, কিন্তু সেই শিয়ালটির উপর কোনো প্রভাব পড়লো না। তারপর সে জঙ্গলে 7টি বড় বড় গাছ উপড়ে তার উপর ছুড়ে দিল, কিন্তু শিয়ালটি তখনও বেঁচে ছিল এবং শেষ পর্যন্ত হারুডো এক পুরো পাহাড় টেনে এনে তার উপর ফেলে দিল। এবং তখন শিয়ালটি চিৎকার করে বলল, দাঁড়াও, আমি হেরে গেছি। হারুডো প্রথমে ভাবলো যে এটি তার মনের ভ্রম, কিন্তু যখন শিয়ালটি আবার বলল, তখন সে দেখলো যে সে সত্যি কথা বলছে। আমি শুধু আমার জাদুকরী শক্তি ফিরিয়ে নিচ্ছিলাম, কিন্তু তুমি একজন শিশু হয়ে এত শক্তিশালী কি করে হলে? হারুডো কথা বলতে পারছিল না, তাই সে এমন একটি ব্যারিয়ার তৈরি করলো যা তার মনের কথাকে আওয়াজে রূপান্তরিত করে দেবে। এখন হারুডো স্বাভাবিকভাবে কথা বলতে পারলো। শিয়ালটি জিজ্ঞেস করলো, তুমি কে? তখন হারুডো উত্তর দিল, আমার আসল নাম ছিল রিন হারদার, কিন্তু এটা আমার পছন্দ না, তুমি আমাকে হারুডো বলে ডাকতে পারো। তারপর সে তাকে বলল যে কিভাবে তার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে, কারণ তার লেভেল খুব কম ছিল। কিন্তু শিয়ালটি এটা শুনে খুব অবাক হলো। সে বলল যে তোমার মধ্যে শুধু মানুষের থেকে বেশি জাদুকরী শক্তি আছে। এর সবকিছু আমার বোঝার বাইরে যে এটি কিভাবে হলো। এখন যখন হারুডো তার শক্তি দেখালো, তখন শিয়ালটি দেখে অবাক হয়ে গেল। সে ভাবলো যে এই শিশুটি কি নিজেই ডেমন লর্ড যে আবার জন্ম নিয়েছে? হারুডোর মনে হলো যে তার পুরনো জীবন, যেখানে সে একা ছিল, কুৎসিত এবং অপদার্থ ছিল, লোকে তাকে এখন গুরুত্ব দেবে না। তাই সে মিথ্যে বলল এবং বলল, হ্যাঁ, আমি সেই ডেমন লর্ড। শিয়ালটি এখন সবকিছু বুঝে গেছে। সে সাথে সাথে মাথা নত করে বলল, তাহলে আমাকে মেরে ফেলুন লর্ড। কিন্তু হারুডো তাকে কষ্ট দিতে চাইছিল না। সে ভালোবাসা দিয়ে বলল, আমি তোমাকে মারবো না, তুমি শুধু আমার সাথে আমার সফরে চলো। তখন শিয়ালটি শপথ করে বলল যে আমি একজন প্রেম ফ্যানার। এখন থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য হবে আপনার রক্ষা করা মহারাজ। হারুডো তাকে বিদায় জানালো এবং তাকে একটি নাম দিল ফ্লে। যখন হারুডো হাওয়ায় উঠতে লাগলো, ফ্লে পিছন থেকে চিৎকার করে বলল, ধন্যবাদ হারুডো, তুমি আমাকে একটি নাম দিয়েছো, আমাকে জীবিত ছেড়েছো। এখন আমাদের দুজনের একটি সম্পর্ক তৈরি হয়েছে।
ফ্লে তার ক্ষুধা দেখে একটি পরিকল্পনা করলো। সে সাথে সাথে তার রূপ বদলে দিল এবং একটি খুব সুন্দর মেয়ে হয়ে গেল। হারুডো তাকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবলো যে এই নতুন জীবনটা তো দারুণ হতে চলেছে, যাতে তার সৌন্দর্য আরো বেড়ে গেল। এখন হারুডো দুধের জন্য তৈরি ছিল। তখন ওই ফ্লে ক্ষমা চাইলো, ক্ষমা করে দাও হারুডো, আমি কোনো কাজের না। কিন্তু তখন ওই দুজনে একটি আওয়াজ শুনলো। জঙ্গলের কিনারা থেকে একজন মানুষ তাদের দিকে আসছিল। হারুডোর সাথে সাথে ম্যাজিক ব্যারিয়ার দিয়ে দুজনের মধ্যে একটি টেলিপ্যাথির মতো সংযোগ তৈরি করে দিল, যাতে কথা না বলেও কথা বলা যায়। যখন মানুষটি কাছে এলো তখন বলল, আমি এই শিশুটির জন্য এসেছি। ফ্লে রাগের সাথে বলল, এ আমার প্রভু, আমি কাউকে তাকে ছুঁতেও দেব না, বুঝেছো? মানুষটি বলল যে বাচ্চাটি তার কোনো আত্মীয়ের এবং সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখন ফ্লে এটি শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তুমি কেন একটি শিশুর জন্য এত কিছু করছো যা তোমার নয়? মানুষটি একটু দুঃখী হয়ে বলল, আমার স্ত্রী একবার মা হতে চলেছিল, কিন্তু আমার শিশুটি কখনো পৃথিবী দেখতে পায়নি। তাই সে একটি প্রস্তাব দিল, তুমি আমার সাথে দাসী হয়ে যাও এবং আমি এই শিশুটির যত্ন নেব। এখন ফ্লে ভাবলো যে কি করা উচিত। কিছুক্ষণ থেমে থাকার পর সে হ্যাঁ বলল, কিন্তু একটি শর্তে, যদি আমি হারুডোর কাছে থাকতে পারি তাহলে আমি রাজি। এখন মানুষটি এটি শুনে খুশি হলো। কিছুক্ষণ পরে সে হারুডোর পুরোনো কাপড়গুলো পুড়িয়ে দিল, তার বিছানা ভেঙে দিল এবং কিছু আঙুলের রস ফেলে দিল, যাতে মনে হয় যে কোনো প্রাণী তাকে খেয়ে ফেলেছে। এবং এরপর তারা দুজনে হারুডোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। পথে হারুডো আবার বলল, ফ্লে দুধ চাই। ফ্লে বলল, আমি অন্য কারোর দুধ তোমাকে খেতে দেব না। যাই হোক, দেখতে দেখতে সময় কেটে গেল এবং 9 বছর পর হারুডো এখন বড় হয়ে গেছে। এখন সে মার্ক গ্রেভ গোল্ডের প্রাসাদে থাকে। প্রথমে তার পরিকল্পনা ছিল যে সে শুধু দুধ খাওয়া বন্ধ করলে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু লোকেরা তাকে এত ভালোবাসা দিল যে সে সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার একটি বোন ছিল যে তাকে একদম পছন্দ করত না। এটি দেখে হারুডো দুঃখী থাকতো। কখনো কখনো সে বলতো, যদি আমাদের দুজনের মধ্যে একটু ভালোবাসা থাকতো। রাতে তার বিছানায় শুয়ে শুয়ে সে ভাবলো, আমার এই বাড়ি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সে ফ্লেকে চারের সাথে একা ছেড়ে দিতে চাইছিল না। তারপর সে তার তৈরি রোবট ক্লোনের সাথে কথা বলতে চাইলো, যাকে সে 9 বছরের জাদু দিয়ে তৈরি করেছিল। কিন্তু রোবটটি নড়ছিল না। তখন তার বাবা দরজা কড়া নাড়লেন। বাইরে এসো বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মাঠে বাবা তাকে বললেন, তোমার জাদুকরী শক্তি কম, তাই আমি তোমাকে তলোয়ার চালানো শেখাবো। তারপর তিনি তার দিকে একটি তলোয়ার ছুড়ে দিলেন। হারুডো দেখলো তার বাবা দেশে সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন। বাবা বললেন, আমি তোমার শক্তি দেখতে চাই, এবং তার সবচেয়ে দ্রুত তলোয়ার দিয়ে আক্রমণ করলেন। হারুডোর সাথে সাথে হাওয়ায় 25 মিটার লাফ দিল এবং সে আক্রমণ থেকে বেঁচে গেল। তার মুখ আনন্দে ঝলমল করে উঠল। বাবা বললেন, আমার এই আক্রমণ থেকে বাঁচা যে কোনো মানুষের জন্য কঠিন, যতক্ষণ না তার লেভেল 30-এর বেশি হয়। হারুডো ভাবলো যে আমার মধ্যে কিছু আলাদা আছে, কিন্তু আমার জাদুকরী গোলকটি সবসময় লেভেল 2 দেখায়। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষটিও লেভেল 77 পর্যন্ত পৌঁছেছিল। এখন এটি ভেবে হারুডো একটু দুঃখী হলো। সে ভাবলো যে যদি আমি বেশি শক্তি না পাই তাহলে আমি আমার ব্যারিয়ার ম্যাজিকের দিকে মনোযোগ দেব। এখন সে দিনরাত ব্যারিয়ার ম্যাজিক শিখতে লাগলো। তার বাবা তার প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকলেন। তার ছোট বোন 4 দূর থেকে সবকিছু দেখছিল। কয়েক সপ্তাহ পর হারুডো তার বিছানায় শুয়ে ক্যামেরা অর্থাৎ নজরদারি করা জাদুকরী যন্ত্র দিয়ে কিছু দেখছিল যে সেনাবাহিনীর সমস্ত লোক আহত হয়েছে। তাদের ওপর কেউ হঠাৎ হামলা করেছিল। বাবা যখন এটি দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তাদের গোপন পরিকল্পনা কেউ আগে থেকে জেনে গিয়েছিল। তখন বাবা বললেন, বাবা তুমি তোমার ঘরে যাও, তোমার এটি দেখা উচিত নয়। হারুডো চুপচাপ চলে যাচ্ছিল। তখন ফ্লে বলল, ঘোর সেনাপতি তো কোনো কাজের না, কয়েকজন চোরের কাছে হেরে গেল। হারুডো রাগের সাথে তার দিকে তাকালো এবং বলল, চুপ করো। এরপর হারুডো প্রত্যেক আহত সৈনিকের কোড ম্যাজিক ব্যবহার করলো, যার ফলে তাদের আঘাত সাথে সাথে সেরে গেল, যেন কিছুই হয়নি। রাতে হারুডো দেখলো যে ফ্লে তার ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়েছিল, সে নড়ছিল না। হারুডো বাইরে এলো এবং জিজ্ঞেস করলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যখন ফ্লে কিছু বলল না তখন হারুডোর মনে পড়লো যে সে নিজে তাকে বলেছিল চুপ থাকতে। তখন হারুডো বলল, আরে বাবা এবার মুখ খোলো। সে লজ্জা পেল এবং বলল, ক্ষমা করুন প্রভু, আমি ভেবেছিলাম যে আমি এখন অপমানে আছি। তারপর সে বলল, যদি আপনি চান তাহলে আমি সবকিছু করতে প্রস্তুত। হারুডো কিছু বলল না এবং প্রাসাদের ছাদে চলে গেল, যেখানে সে তার জাদুকরী ক্যামেরা দিয়ে দেশের প্রতিটি কোণ দেখলো। তখন সে দেখলো যে কিছু চোর একটি গোপন জায়গায় লুকিয়ে আছে, যেখান থেকে তারা সেনাবাহিনীর উপর হামলা করেছিল। ফ্লের মাথা ঘুরলো। সে ভাবলো যে চোরেরা সেনাবাহিনীর জায়গা কি করে জানলো। হারুডো বুঝে গেল যে আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে। তারপর সে হাওয়ায় উঠতে লাগলো ফ্লের সাথে। এদিকে তার বোন 4 সবকিছু চুপচাপ দেখে নিল। এখন চোরদের আস্তানায় তাদের সর্দার বলছিল যে গোলকে তো আমরা সহজে হারিয়ে দিয়েছি। তখন ওই হারুডো অন্ধকার থেকে চলে এলো এবং
ব্যারিয়ার ম্যাজিক দিয়ে তাদের নড়াচড়া বন্ধ করে দিল। একজন চোরকে তো দেয়ালের সাথে আটকে দিল। তারপর হারুডো সব চোরদের বেঁধে ফেললো এবং জিজ্ঞেস করলো, তোমরা কারা? চোরেরা বলল, আমরা প্রতিবেশী দেশের সৈনিক, আমাদের অন্য কেউ পাঠিয়েছে। হারুডো বুঝলো যে কোনো রাজা থেকে বেশি শক্তিশালী কেউ পেছন থেকে সবকিছু চালাচ্ছে। হারুডো রাগের সাথে বলল, যারা আমার বাবার উপর হামলা করেছে তারা এখন আর জীবিত থাকবে না। সে ফ্লেকে বলল, পুরো আস্তানাটা পুড়িয়ে দাও। ফ্লে বলল, আমি যেমন প্রতি রাতে আপনার প্রতিশোধ নিই তেমনি ওদেরও নেব। এরপর ফ্লে চোরদের আস্তানাটি পুড়িয়ে দিল। হারুডো শপথ করলো যে যে আমার পরিবারের উপর হাত তুলবে আমি তাকে কখনো ক্ষমা করব না। পরের দিন সকালে একটি বার্তার সাথে হারুডোর বাবা একটি চিঠি পেলেন। তাতে লেখা ছিল যে চোরদের পাওয়া গেছে এবং তাদের আস্তানা পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বুঝলেন যে এখন আমাদের দেশ প্রতিবেশী রাজ্যের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। চোরটি ভাবলো যে এই কাজটি কোনো সাধারণ মানুষের নয়। তখন গোল্ড বলল, এই কাজটি শুধুমাত্র ফ্লে করতে পারে, সে এই জায়গায় সবচেয়ে শক্তিশালী প্রাণী। এটি শুনে চার অবাক হয়ে গেল। সে ভাবলো যে আমাকে কিছু বুঝতে হবে, তাই সে সাথে সাথে হারুডোর কাছে গেল। যখন সে ফ্লেকে দেখলো তখন সে তাকে জিজ্ঞেস করলো, এখানে কি দুজন হারুডো আছে? তখনই হারুডো মজা করতে করতে ফ্লেকে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্বর্গ থেকে পড়ে এসেছো, কারণ তোমার মুখ তো কাল রাত থেকে উপরের দিকে তাকিয়ে আছে। এটা শুনে ফ্লে আবার লজ্জা পেল, কিন্তু তার মুখে একটি মিষ্টি হাসি ছিল। সে রাতে চার একটি বড় কথা বলল। সে বলল যে আমি হারুডোকে রাতে আকাশে উঠতে দেখেছি, কিন্তু যখন সে তার ঘরে গেল তখন হারুডো বিছানায় ছিল, কিন্তু তার মনে হচ্ছিল না যে তার বাড়ি থেকে কোনো ভয় বা অদ্ভুত ধরনের শক্তি আসছে। সে বলল যে তুমি যা অনুভব করছো তা অন্য কিছু নয়, হারুডোর অসীম মানা। যখন থেকে সে জন্মেছে তখন থেকে তার শক্তি প্রতিটি মানুষের থেকে বেশি। বড় থেকে বড় ডিমো লড়ো তার সামনে কিছুই না। চার জিজ্ঞেস করলো, তুমি সত্যি জানো যে হারুডো কে? তখন ফ্লে বলল, আমি জানি, কিন্তু বলতে পারবো না। যদি তুমি এত ভাবো তাহলে তুমি কখনোই ভালো বোন হতে পারবে না। এক রাতে হারুডো বাথরুমে যাচ্ছিল, কিন্তু তার মনে হলো যে কেউ তার পিছু পিছু আসছে। যখন সে ঘুরে দেখতে চাইলো তখন চার পালিয়ে গেল, যেন সে কখনো ছিলই না। কিন্তু যখন হারুডো বাথ হাউসে গেল তখন তার মনে হলো যে সেখানে কেউ নেই, কিন্তু সে দেখলো যে চার লুকিয়ে পিলারের পেছন থেকে তাকে দেখছিল। পরে কিছুদিন চার সব জায়গায় হারুডোর উপর নজর রাখতে থাকলো, কিন্তু হারুডো এমন রাগ করলো যে সে কিছুই জানে না। কিন্তু যখন সপ্তম দিনে চার তার পিছু পিছু আসছিল তখন হারুডো ভাবলো যে আজ আমাকে তার পিছু পিছু যেতে হবে। তারপর গোল্ড বলল যে মা এবং চার একটি বার্ষিক উৎসবে যাচ্ছে। হারুডো বলল যে ফ্লে কেউ নিয়ে যাও, কিন্তু তার মনে পড়লো যে ফ্লে তো জঙ্গলের সব মনস্টারদের মারতে ব্যস্ত। কিন্তু চার তখন হারুডোর দিকে এমন ভাবে তাকালো যেন তার মনে কিছু লুকিয়ে আছে। হারুডো দুঃখী ছিল, কারণ তার নিজের স্বপ্নগুলো এখনো পূরণ হচ্ছিল না। যাই হোক, যখন এক রাতে হারুডো বিছানায় শুয়ে ক্যামেরা দেখছিল তখন তার সব অ্যালার্ম বাজতে লাগলো। সে দেখলো যে কিছু চোর তার মা এবং বোনের উপর হামলা করেছে। মা তার মেয়েকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করলেন, কিন্তু তিনি পড়ে গেলেন। তখন একটি জাদুকরী ব্যারিয়ার চারকে বলে দিল যে তাদের কোথায় লুকানো উচিত। মা অবাক ছিলেন যে আমার মেয়ে এই জায়গাটি কিভাবে জানলো। চার বলল, মা ক্লিফ থেকে নিচে লাফ দাও। তখন মা তার মানা ব্যবহার করে নিচে পড়ার সময় গতি কমিয়ে দিলেন, কিন্তু তার কাছে মানা একদমই অবশিষ্ট ছিল না। তখন চার তাকে একটি গোপন গুহা দেখালো। এখন মা যখন গুহার ভিতরে গেলেন তখন তিনি অনুভব করলেন যে আলো বেশি এবং এই জায়গাটি সহজে দেখা যেতে পারে। তিনি বললেন, যে আমাকে এই রাস্তাটি দেখাচ্ছে সে অবশ্যই একজন ন্যায়ের রক্ষক হবে। মা বললেন যে আমি সেই বীরকে খুঁজে বের করার জন্য যাচ্ছি, কিন্তু চার মাকে থামিয়ে বলল, মা আমাকে ছেড়ে যেও না। মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি ফিরে আসবেন। যখনই মা গুহা থেকে বাইরে গেলেন তখন এই প্রবেশ পথে ভ্রমের জাদু লেগে গেল, কিন্তু শত্রুর আগে ঘিরে ফেলেছিল। মা বুঝে গেলেন যে এখন বাঁচা কঠিন। তিনি তার তলোয়ার বের করলেন, কিন্তু তলোয়ারটি ভেঙে গেল এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন। এখন হারুডোর রাগ ঝড়ে রূপান্তরিত হলো। হারুডো মায়ের অজ্ঞান শরীরকে কোলে নিয়ে বসে গেল। তার রাগ আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে চিৎকার করে বলল, চুপ করো, এবং সব চোরদের জাদু জোরে গাছের দিকে উড়িয়ে দিল। চার চুপচাপ বসেছিল, তার শ্বাস আটকে আছে। হারুডো তাকে বলল, মা বেঁচে আছে, কিন্তু একটি পরিবর্তিত কণ্ঠে। তখন চার তার ডিমন অরা অনুভব করলো এবং বুঝে গেল যে এটি তারই ভাই। সে চিৎকার করে বলল, ভাইয়া। হারুডো মাথা ঘুরালো এবং বুঝে গেল যে তার গোপন কথা এখন ফাঁস হয়ে গেছে। সে বলল যে আমরা কি গোপন কথাটি আমাদের দুজনের মধ্যে রাখতে পারি? তখন চার বলল, আমি বাবাকে কিছু বলবো না, শপথ করছি। এখন এদিকে প্রাসাদে গোল্ড ভাবলেন যে যদি আমি সেই বীরকে ধন্যবাদ জানাতে পারতাম যে আমার পরিবারকে বাঁচিয়েছে। তখন তিনি হারুডোকে জিজ্ঞেস করলেন। হারুডোর বাবা ভাবছিলেন যে সেই গোপন বীর কি সত্যি আমার এবং আমার পরিবারের রক্ষা করবে। হারুডো ঠাট্টা করে বলল,
হ্যাঁ, অবশ্যই করবে। সে তো সব চোরদের মতো রূপ ধরে আসা সৈনিকদেরকেও হারাবে। তারপর সে ভাবলো, এমন কেউ নেই যে গোল্ডের থেকে বড় কোনো ব্যক্তি আছে যে তাদের মারতে চায়। বাবা গোল্ড তার কথায় অবাক হয়ে তাকালেন এবং ভাবলেন, এ আমার ছেলে নাকি খুব চালাক মানুষ। 9 বছরের তো মনেই হয় না। তখন চার দৌড়ে ঘরে ঢুকে গেল এবং সোজা হারুডুকে জড়িয়ে ধরল। তোমাকে আমার খুব মনে পড়ছিল ভাইয়া, সে হেসে বলল। গোল্ড তাদের দুজনকে জড়িয়ে ধরতে গেলেন, কিন্তু চার শুধু হারুডুকে জড়িয়ে ধরেছিল। বাবা জিজ্ঞেস করলেন, কবে থেকে তোমরা দুজন এত ঘনিষ্ঠ হয়ে গেলে? চার তখন দুষ্টুমি করে বলল, আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি। এখন এই কথা শুনে ফ্লেয়ার তো আবাল হয়ে গেল, কিন্তু কিছুই বলল না। এখন এটি শুনে হারুডু মন থেকে খুশি ছিল, কারণ প্রথমবারের মতো সে তার বোনের ভালোবাসা ভরা জাদু, ভালোবাসা ভরা আলিঙ্গন অনুভব করেছিল। ফ্লেয়ার চিৎকার করে বলল, হারুডুকে ছেড়ে দাও এবার। কয়েক সপ্তাহ পর চার প্রতিদিন হারুডুর ঘরে এসে বলতো, ভাইয়া আমার সাথে খেলো না। একদিন সে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো পুরনো জাদুকরী বিদ্যা শিখছো নাকি? তখন সে বলল যে লাইব্রেরিতে সেই বিদ্যা সম্পর্কে অনেক বই আছে। এরপর দুজন লাইব্রেরিতে গেল। সেখানে চার দৌড়ে দৌড়ে সব বই বের করতে লাগলো যা হারুডুর দরকার ছিল। তারপর দুজন এক জায়গায় বসলো এবং দুজনে পড়া শুরু করলো। কিন্তু চার তো হারুডুর কোলে বসতে পছন্দ করলো, যেমন সে মায়ের কোলে বসে বই পড়তো। এখন একটি বইতে হারুডু এমন কিছু পড়লো যা তাকে তার পুরনো পৃথিবীর কথা মনে করিয়ে দিল। সে ভাবলো, যদি আমি আবার অ্যানিমে দেখতে পারতাম। চার জিজ্ঞেস করলো যে এই অ্যানিমে কি হয়? এক ধরনের ছবি আঁকার শিল্প, যেখানে ছবিগুলো টিভিতে চলে এবং জীবন্ত মনে হয়। তারপর সে একটু বেশি ব্যাখ্যা করে দিল এবং ভাবলো যে চার তাকে অদ্ভুত ভাববে, কিন্তু চার তো খুশি হয়ে গেল। বা অ্যানিমে তো পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস মনে হচ্ছে। হারুডু হেসে বলল, তুমি ঠিক বলছো। চার ভাবলো, আমি আমার ভাইয়াকে খুশি দেখে নিজেও খুশি। এখন 2 সপ্তাহ পর হারুডু জাদু দিয়ে জাপানের সাথে ইন্টারনেট সংযোগ করে দিল। চার তার চ্যানেলে একটি অ্যানিমে ভিডিও খুলে দিল। হারুডু বলল, যে ক্লাইম্যাক্সটি সবচেয়ে ভালো লাগে সেটি বেছে নাও। চার স্ক্রিনে একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে অ্যানিমে প্রথমবারের মতো দেখছিল, তাই না? কিন্তু সে বুঝছিল না, কারণ সেটা জাপানি ভাষায় ছিল। সে বলল যে ভাইয়া আমাকে জাপানি শেখাও না। হারুডু ভাবলো, চলো চেষ্টা করি। মাত্র 2 ঘন্টায় চার পুরো জাপানি বর্ণমালা শিখে নিল এবং চ্যাট জিপিটির মতো নেকা গুগলে বাক্য লিখতে লাগলো। রাতে যখন হারুডু ঘুমাচ্ছিল তখন সে দেখলো যে চার তার পাশে ঘুমাচ্ছিল। তার মা দূর থেকে এই সবকিছু দেখছিলেন এবং তিনি ভাবলেন যে হয়তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন পরের দিন সকালে গোল্ড চোরদের সাথে মোকাবেলা করার জন্য তৈরি ছিলেন। চার বলল, বাবা তাড়াতাড়ি ফিরে এসো। সে সারাদিন দুঃখী ছিল। তখন হারুডু তাকে শান্ত করলো, বাবার কিছুই হবে না, ভয় পেও না। সেই চোররা তো খুব দুর্বল এবং আমাদের বাবা শক্তিশালী। এখন চার বলল যে লোকেরা কেন চোর হয় ভাইয়া? সবাই ভালোবাসার সাথে একসাথে কেন থাকতে পারে না? সে তার ভাইয়াকে বলল, ভাইয়া তোমার জাদু দিয়ে সবাইকে খুশি করে দাও না ভাইয়া প্লিজ। হারুডু ভাবলো, এ তো খুব বেশি অ্যানিমে দেখে ফেলেছে, এর এখন আমি কি করব? কিন্তু যখন সে বড় বড় চোখ নিয়ে তার দিকে তাকালো তখন হারুডু না করতে পারলো না। এরপর চার বলল যে ভাইয়া বদলে যাও না একটি বীরের রূপে এবং আমার সাথে চলো। হারুডুর রূপ বদলালো, পুরো বীরের মতো লাগছিল। চার হাততালি দিল, ভাইয়া তোমাকে তো দুনিয়ার সবচেয়ে ভালো বীর লাগছে। তখন সে বলল, আমিও যাব। কিন্তু হারুডু বলল, না, এই মিশনে তুমি যেতে পারবে না। কিন্তু হারুডু একটি স্ক্রিন তৈরি করলো যাতে সে সবকিছু লাইভ দেখতে পারে। এখন এটি দেখে চার খুশি হয়ে গেল। এটা তো জঙ্গলের মাঝখানে একটি অ্যানিমে শো এর মতো হয়ে গেল। এখন এদিকে জঙ্গলের কোণে হারুডু চোরদের একটি আস্তানা গুহার কাছে খুঁজে পেল। সে তাদের চারপাশে একটি ব্যারিয়ার ম্যাজিক লাগালো যাতে তারা পালাতে না পারে। তারপর সে নিচে লাফ দিল এবং জোরে বলল, আমি ন্যায়ের নায়ক। এখন এটি শুনে চোররা তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হারুডু কয়েকটি লাথি মেরে কাউকে আঘাত না করে সবাই অজ্ঞান করে দিল। তখন ওই সৈনিকেরা এসে গেল। গোল্ড দেখলেন যে সব চোর পরাজিত হয়েছে। তিনি হারুডুকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন হারুডু অভিনয় করে বলল, আমার নাম স্টিল পেন্ডিং। তখন বাবা ভাবলেন, এটা কি ধরনের ফালতু নাম। তারপর তিনি হারুডুকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আমার স্ত্রী এবং মেয়ের জীবন বাঁচিয়েছিলে? হারুডু না জানার ভান করে বলল, আমার মনে নেই, আমি তো শুধু দুনিয়াতে ন্যায় আনতে চাই। কিন্তু যখন সে এটি বলল তখন তার নিজের কাছে অদ্ভুত লাগতে লাগলো। এরপর সে সাথে সাথে হাওয়ায় উড়ে গেল, যেন সে লজ্জায় পালিয়ে গেল। তারপর সে যখন বাড়ি ফিরল তখন তার সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু চার তাকে থামালো না। ভাইয়া আরো মানুষদের সাহায্য করো না। হারুডু ক্লান্ত হয়ে গিয়েছিল, তার বেঁচে থাকার ইচ্ছেটাই ম্লান হয়ে গিয়েছিল। দিন দিন লোকেরা তাকে ব্ল্যাক নাইট নামে জানতে লাগলো। সে একজন এখন নীরব অন্ধকার বীর হয়ে গিয়েছিল, তার বোনের বীর। কিন্তু একদিন তার স্বপ্ন পূরণ হলো। সে তার রোবট ক্লোন তৈরি করে ফেললো যে তার মধ্যে কথা বলতে চলতো। তার আচরণ একদম একই রকম। সে ভাবলো যে এখন আমি একটি গোপন জীবনযাপন করতে পারি। কিন্তু তখন চার তার বিছানায় ঢুকে গেল এবং সাথে সাথে চিৎকার করে উঠলো, এখানে তো দুজন হারুডু আছে। তখনই কেউ দরজায় কড়া নাড়লো। হারুডু তৈরি হয়ে যাও, নতুন অতিথি এসেছে। হারুডু তার রোবট ক্লোনকে বলল,
তুমি আমার জায়গায় চলে যাও, বুঝেছো? এবং কোনো গন্ডগোল করো না। ক্লোনটি বলল, আমি তো পরের লোকেদের কাজে আসি না। এখন এটি শুনে হারুডোর স্বপ্ন আবার ভেঙে গেল। দরজা খুলল, তখন একটি ছেলে চিৎকার করে বলল, আরে এ জায়গার তো বস্তির থেকে নোংরা। তার সাথে একটি মেয়ে ছিল। সে বলল, আরে ভদ্রভাবে কথা বলো, তুমি তো এখানে আসতে চেয়েছিলে। গোল্ড হেসে তাদের দুজনকে স্বাগত জানালেন। হারুডো জানতে পারলো যে এ দুজন তার আসল রক্তের ভাই বোন। ছেলেটি বলল, এই স্বাগত তো একজন রাজার যোগ্য নয়। না না, একেবারেই নয়। তারপর তার নজর হারুডোর উপর গেল। এই সেই 2 লেভেলের এতিম যাকে দত্তক নেওয়া হয়েছিল। সে রাগের সাথে বলল, চলো তোমার সাথে একটু লড়াই করি। তখন যুদ্ধের ঘোষণা হলো। এদিকে মাঠে দুজন দাঁড়িয়েছিল। রাজকুমার বলল, আমি আরাম করে লড়বো, চিন্তা করো না। হারুডো তার লেভেল পরীক্ষা করলো, যা ছিল মাত্র লেভেল 9। তার মনে পড়ল যে দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর শুধুমাত্র লেভেল 77 পর্যন্ত গিয়েছেন, যেখানে তার নিজের বাবা গোল্ড লেভেল তো 32-এর। রাজকুমার দৌড়ে এলো এবং হারুডোর উপর আক্রমণ করলো, কিন্তু হারুডো তো 1 সেকেন্ডে কোথাও হয়ে গেল। এটি দেখে রাজকুমার চিৎকার করে বলল, দাঁড়াও, আমি তোমাকে এখনই দেখছি। এবং এই সবকিছু দেখে হারুডো অভিনয় করতে লাগলো যে সে খুব মার খাচ্ছে। কিন্তু যখন রাজকুমার বলল, লড়াই করার সাহস থাকলে লড়াই কর, বুঝেছিস? তখন হারুডো পেছন থেকে আক্রমণ করলো এবং তাকে মাটিতে ফেলে দিল। তারপর যখন সে উঠতে লাগলো, তখন হারুডো তাকে আবার হারিয়ে দিল। এরপর রাজকুমার আগুনের জাদু তৈরি করে হারুডোর দিকে ছুড়লো, কিন্তু হারুডো সেটিকে গিলে খেয়ে ফেললো। এটি দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর সে আরো ফায়ারবল তৈরি করতে লাগলো, কিন্তু হারুডো সব ব্যারিয়ার ম্যাজিক দিয়ে শোষণ করে নিল। রাজকুমার এটি দেখে অবাক হয়ে গেল। একটি লেভেল 2 এত শক্তিশালী কি করে হতে পারে? হারুডো হেসে বলল, তোমার ফায়ার বলগুলোকে তোমার কাছে ফিরিয়ে দেব। এবং তারপর সে তার হাতে একটি বড় আগুন তুলে নিল। যখন হারুডো রাজকুমারকে ধুলো চাটিয়ে দিল, তখন সে হাঁটুর উপর ভর দিয়ে বসে গেল এবং বলল যে, আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও। হারুডো চুপচাপ তার ঘরের দিকে ফিরে যেতে লাগলো। তখন রাজকুমারী তার কাছে এলো এবং বলল, ক্ষমা করো ভাইয়া, যা কিছু করেছে তার জন্য ক্ষমা করো। কিন্তু তুমি কি সত্যি লেভেল 2-এর? যার উত্তরে হারুডো বলল, আমার মা আমাকে ডাকছেন, এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। যখন সে তার ঘরে পৌঁছালো, তখন সে দেখলো যে তার লেভেল সম্পর্কে গুজব ছড়িয়ে পড়েছে। মানে শুধুমাত্র একটি কথাই হতে পারত, তার আসল বাবা মা তাকে খুঁজছেন। এর কয়েকদিন পর 4 নজরদারির স্ক্রিনে দেখলো যে কিছু চোর জঙ্গলে লুটের মাল সংগ্রহ করছে। সে বলল, ভাইয়া ভাইয়া, তাড়াতাড়ি এসো, এদের মারো। কিন্তু তখন ফ্লে তার বড় বড় জাদুকরী অস্ত্র নিয়ে চিৎকার করতে করতে এলো, আমি তোমাকে একা যেতে দেব না। হারুডো ভাবলো, এ তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে সাবধান করলো, বেশি হিংস্র হয়েও না, 4 সবকিছু দেখছে, বুঝেছো? এখন জঙ্গলের অন্ধকারে চোরেরা লুট জমা করছিল। তখন হারুডো সামনে এলো এবং ফ্লে ও একটি হট ড্রেস পরে পেছন থেকে বাইরে এলো এবং বলল, আমি ফ্লেম ফ্যানার। এখন এটি শুনে চোরেরা হেসে উঠলো, আরে বাবা, এরা দুজন পাগল নাকি? কিন্তু না থেমে ফ্লের সাথে সাথে আগুন বর্ষণ শুরু করে দিল এবং হাসতে হাসতে লোকেদের পোড়াতে লাগলো। হ্যাঁ, নে, জলে খা। হারুডোর সাথে সাথে ব্যারিয়ার ম্যাজিক লাগিয়ে চোরদের রক্ষা করলো। ফ্লে অবাক ছিল যে আমার আগুন কে থামালো। তারপর সে আরো বেশি করে আগুন ডাকলো, কিন্তু হারুডো একটি প্লাস্টিকের হাতুড়ি নিয়ে মাথায় বাড়ি দিল। থামো, ড্রামা বন্ধ করো। কিন্তু ফ্লে থামলো না। তখন হারুডো বলল যে, সরে যাও, এখন আমাকে সামলাতে দাও। এখন এদিকে পরের দিন 4 এবং হারুডোর রোবট ক্লোন একটি বোস থেকে ফিরে এলো। রাতের খাবারের পর ক্লোনটি পুরো অধিকারের সাথে বলল যে, এখন আমি আর অভিনয় করতে পারছি না। তারপর সে বিছানায় শুতে ঘুমিয়ে পড়লো। এখন এদিকে হারুডো ভাবতে লাগলো, আমার আবার বিরক্তিকর জীবন ফিরে এলো। তখন 4 বলল, লিয়াস আমাকে একটি ট্যুরের জন্য ডেকেছে। হারুডোর মনে হলো যে সে লুজারটা কি আমার বোনের সাথে প্রেম করছে, তাই সে বলল, আমিও যাব। এখন রাতে হারুডো ট্যুরের রুটটি দেখলো। তখন সে দেখলো যে কিছু অদ্ভুত জাদুকর লোক কোনো মনস্টারকে ডাকছে। সে ভাবলো যে চলো গিয়ে দেখে আসি কি হচ্ছে। এরপর বীরত্বপূর্ণ স্টাইলে হারুডো সবচেয়ে দুর্দান্ত এন্ট্রি নিল। যখন সে এলো, কাল্ট লিডার চিৎকার করে বলল, এটিকে টুকরো টুকরো করে দাও। কিন্তু হারুডো চাঁদের দিকে উঠতেই তাদের সবাইকে এক ঝাটকায় হারিয়ে দিল। এখন লিডারটি নাইট স্কেলেটনকে ডাকলো, বড় বড় হাড়ওয়ালা মনস্টার। কিন্তু হারুডো এক স্লাশে সবাইকে কেটে দিল, কিন্তু তারা আবার জীবিত হয়ে গেল এবং হারুডোকে ঘিরে ফেললো। এখন এদিকে হারুডো ব্যারিয়ারে জাদু লাগালো এবং সবাইকে উড়িয়ে দিল। যখন লিডার আবার তাদেরকে ডাকলো, তখন স্কেলেটনগুলো উল্টো দিকে আক্রমণ করতে লাগলো। তখন লিডার রাগে একটি বড় পাথরের গোলেম ডাকলো। গোলেমটি সব স্কেলেটনকে পিষে দিল। এখন এদিকে হারুডো ভাবলো, এটা তো অনেক বেশি শক্তিশালী। গোলেমটি ঘুষি মারলো এবং হারুডো ব্যারিয়ারে লাগলো, কিন্তু এক ঝটকায় সে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খেলো। এখন এখানে লাল কোর এবং মনস্টারের শেষ হওয়ার কথা ছিল। যখন হারুডো মনোযোগ দিয়ে দেখলো,
তখন গোলেমের মাঝখানে একটি লাল আলোর কোর জ্বলছিল। দ্বিতীয় ঘুষি আসার সাথে সাথে হারুডো গাছ থেকে লাফ দিল। সে ওপরে উড়ে গেল এবং একটি বড় স্টেক সে কোরটির মধ্যে মেরে দিল, যার পর গোলেমটি সেখানে পাওয়ার ডাউন হয়ে গেল। তখন ওই লিডার চিৎকার করতে লাগলো, কি করছিস তুই? এবং গোলেমটি রাগের সাথে লিডারের লোকদেরকে কাটা শুরু করে দিল। এখন কিছুক্ষণ পর হারুডো লিডারকে আলাদা করলো এবং তাকে জিজ্ঞেস করলো, বলো এসব আক্রমণ কেন পরিকল্পনা করা হয়েছিল? যখন সেই চোরের মতো সৈনিকটি কিছুই বলছিল না, তখন হারুডো হারওয়ালা ভূতের মতো সৈনিকদের আদেশ দিল, এই লোকেদেরকে মাটির নিচে কবর দাও। সেই স্কেলেটন গুলো কিছু না বলে সাথে সাথে গর্ত করতে লাগলো এবং সেই মানুষগুলোকে আস্তে আস্তে ভিতরে ফেলতে লাগলো। তখন ওই মারিন ঘাবড়ে গিয়ে সত্যিটা বলে দিল, আমরা রানী সাহেবের বিশেষ সৈনিক এবং আমরা 4কে মারতে এসেছিলাম। এখন এটি শুনে হারুডোর মুখ রাগে লাল হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, আমার বোন 4কে কেন মারতে চাও? তখন মারিন বলল যে 4-এর জাদুকরের শক্তি এত দ্রুত বাড়ছে যে একদিন সে রানীর থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, তাই রানী তাকে জীবিত দেখতে চান না। এবং যেহেতু আগে পাঠানো সৈনিকেরা যারা চোর সেজে এসেছিল তারা ব্যর্থ হয়েছিল, এখন রানী তার সবচেয়ে বিশেষ বাহিনীকে পাঠিয়েছিলেন 4কে শেষ করার জন্য। এটি শুনে হারুডোর মন এক ঝটকায় কেঁপে উঠল। সে ভাবলো, তাহলে কি আমার আসল মা এই রানী, যে আমার দত্তক নিয়ে মা বাবা এবং বোনকে মারতে চায়? তার রাগ আকাশ ছুঁয়ে গেল এবং তার শরীর থেকে কালো আলো বের হতে লাগলো। গোলেমটির সাথে সাথে মারিনকে তুলে নিল এবং গাছের সাথে ধাক্কা খাইয়ে দিল, কিন্তু হারুডো তাকে মারতে থামিয়ে দিল। সে ভাবলো যে আমাকে সবার আগে রানীকে থামাতে হবে, না হলে যদি আমার বোনের কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তারপরের দিন সবাই গ্রামের ক্ষেত পরিদর্শনে বেরিয়ে পড়লো। 4 দেখলো যে লিয়াস দুঃখী মনে হচ্ছে। সে হেসে বলল, লিয়াস এত দুঃখী কেন? তুমি তো হারুডোর সামনে আগে থেকে আবর্জনা ছিলে। হারুডোর মতো মহান ছেলের সাথে লড়াই করা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। তারপর সে সব খেতে দৌড়াতে লাগলো, কিন্তু হারুডো তার বাবা গোল্ডের কাছে গেল এবং জিজ্ঞেস করলো, যদি সত্যি সত্যি রানী আমার বোনকে মারতে চায় তাহলে আপনি কি করবেন বাবা? গোল্ড গভীর শ্বাস নিয়ে বললেন, আমিও এই বিষয়ে একটি চিঠি পেয়েছিলাম, কিন্তু বাবা আমরা কিছু করতে পারবো না। রানীর বিরুদ্ধে দাঁড়ানো মানে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ডেকে আনা। এখন এটি শুনে হারুডো অবাক হয়ে গেল, কেন কিছুই করতে পারবো না? রানী কি সবচেয়ে বড়? তখন গোল বললেন যে রানী একসময় ফ্রেশ প্রিন্সেস নামে পরিচিত ছিলেন। তিনি ডিমন রাজাকে হারিয়ে দিয়েছিলেন এবং আজও লোকে তাকে ভয়ে কিছু বলে না। রাজার শক্তি চলে গেছে এবং শুধুমাত্র রানী আছেন যিনি রাজ্যের শান্তি বজায় রাখতে পারেন। তিনি হারুডোকে বললেন, আমাদের শুধু 4কে সামলাতে হবে। যতক্ষণ না সে এত শক্তিশালী হয় যে রানীর থেকে বড় হয়ে যায়, ততক্ষণ তুমি তোমার ভাই হওয়ার কর্তব্য পালন করো। হারুডো মনে মনে ভাবলো, আমি তখনই শান্তিতে থাকতে পারবো যখন আমার নিজের মা, যে এত অত্যাচারী দুনিয়া থেকে চলে যাবে। রাতের সময় রানীর প্রাসাদে কিছু সৈনিক দৌড়ে এলো। রানী সাহেবা, রানী সাহেবা, সে কালো যোদ্ধা ব্ল্যাক নাইট আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। পুরো সেনাবাহিনী পরাজিত হয়েছে। তখন একটি খুব সুন্দর এবং শক্তিশালী মহিলা, রানীর জোড়ো, যাকে লোকেরা তার মহান শরীরের জন্য জানে, তিনি নিজে এলেন এবং বললেন, সব অকেজো তোমরা। তিনি তলোয়ার নিলেন এবং ভাবলেন, আমাকে কি নিজে সেই ব্ল্যাক নাইটকে শেষ করতে হবে? কিন্তু তখন কালো ছায়া থেকে হারুডো তার প্রাসাদের ভিতরে ঢুকে গেল। সে ঘুমের জাদু দিয়ে দিল এবং তারপর সব সৈনিক ঘুমিয়ে পড়লো। রানী তাকে দেখে ঘাবড়ে গেলেন, তুমি ভিতরে কি করে এলে? হারুডো বলল, আমি তোমার দেয়াল ভেঙে দিয়েছি, এখন তোমার সাথে দেখা করতে এসেছি মা। এখন এদিকে রানী জোড়োর চোখে একটি চমক ছিল। তিনি 3টি জাদুকরী চক্র তৈরি করলেন, সেই জাদু যা তিনি ডিমন কিংকে মারার জন্য ব্যবহার করেছিলেন। তখন শুরু হলো মা এবং ছেলের মধ্যে শেষ লড়াই। যখন রানী জোড়ো তার পরিচালিত ম্যাজিক সার্কেল তৈরি করলেন, তখন নিচ থেকে একটি বড় পানির গোলা তৈরি হয়ে গেল। হারুডো সেই গোলার ভিতরে আটকে গেল। রানী তার শ্বাস বন্ধ করার চেষ্টা করলেন। এখন রানী ভাবলেন যে সে তো এখন ডুবেই যাবে, কিন্তু হারুডো তার ব্যারিয়ার ম্যাজিক দিয়ে এমন একটি ট্রেন লাইন তৈরি করে দিল এবং তারপর সে এক ঝটকায় লাফিয়ে পানির গোলা থেকে বাইরে বেরিয়ে গেল। এখন রানী তাকে মারার জন্য ড্রাগার লাল স্ট্রোক ছেড়ে দিলেন, অর্থাৎ তীর নকশা, কিন্তু হারুডো সেগুলোকে তার শিল দিয়ে আটকে দিল। তারপর রানী সবচেয়ে বড় আগুনের ঝড় তৈরি করলেন। তার ভিতরের আগুন দিয়ে হারুডোকে ছাইয়ে পরিণত করার চেষ্টা করলেন, কিন্তু হারুডো এক মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে গেল, একদম পরিষ্কার এবং কোনো আঘাত ছাড়া। রানী এটি দেখে অবাক হয়ে গেলেন। তখন হারুডো একটি এনার্জি ব্লাস্ট বের করলো এবং রানী সেটিকে শিল দিয়ে আটকে দিল, কিন্তু হারুডো ক্রমাগত আরো ব্লাস্ট দিয়ে তার উপর গুলি বর্ষণ করতে লাগলো। এখন রানী অনুভব করলেন যে তার মানা কমতে চলেছে। তার মনে হলো যে এই ছেলেটিতে সত্যি ডিমন লর্ড থেকে বেশি শক্তিশালী লাগছে। রানী দ্রুত ঘুরে তার উপর আক্রমণ করতে লাগলেন, কিন্তু হারুডো সব আক্রমণ ব্লক করে দিল, যেন সে কোনো বিশেষ চাল বন্ধ করে দিচ্ছে। তারপর রানী আকাশে উড়ে গেলেন এবং মাটিতে এত জোরে আছড়ে পড়তে লাগলো যে মাটি কেঁপে উঠছিল। সে জানতো যে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কিন্তু হারুডো ভাবতে থাকলো, এত শক্তি বিশাল জাদু দিয়ে
এটাতে কোনো বড় ব্যাপার না। এরপর হারুডো রানীর বিশাল কামানগুলোকে একটি তীক্ষ্ণ আঘাতের সাথে নিচে ফেলে দিল এবং তার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিল। রানী এইসব কিছু বুঝতে পারলেন না এবং তখন হারুডো তার গলায় একটি দাসত্ব কলার পরিয়ে দিল। সে বলল, এখন থেকে তুমি আমার বন্দিনী এবং তোমার বাঁচার একটি আশা আছে। গোল্ডের এই প্রদেশ থেকে বাইরে পালিয়ে যাও, আর যদি তুমি আবার হাত তোলো তাহলে আমি তোমার জীবন শেষ করে দেব, বুঝেছো? এখন রানীর মনে হলো তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত চলে এসেছে, কারণ সে পৃথিবীর প্রথম দাসী রানী হতে চলেছিল। 5 বছর কেটে গেল। হারুডোর বয়স এখন 15 বছর, কিন্তু তবু সে একা, বাজে, কুৎসিত এবং কুমার, যার জীবন অস্থিরতায় ভরা ছিল। একদিন চার তাকে বলল, ভাইয়া একটা বিশেষ বরফের আক্রমণ দেখাও না। হারুডো তার ব্যারিয়ার ব্যবহার করে একটি বড় বরফের জ্বর ডাকলো। সে মাটিতে ড্রিল করে একটি বড় গর্ত তৈরি করে দিল। বাবা গোল্ড এবং মা নাতালিয়া জিজ্ঞেস করতে লাগলেন, এটা কি হয়েছে? হারুডো লজ্জার সাথে বলল, আমি ব্ল্যাক নাইট, আমি এসব করেছি। কিন্তু তার রোবট ক্লোন আবার তার আচরণ বদলে উড়ে পালিয়ে গেল। বাবা একটু গম্ভীর স্বরে বললেন, সে বসন্তে স্কুলে যাবে, বুঝেছো? এখন হারুডোর এটি শুনে মুখ জমে গেল এবং তার মুখে কোনো আলোই ছিল না। তখন হারুডো মন থেকে ভাবলো, আমি তো শুধু আমার জীবনকে অদ্ভুতভাবে কাটাতে চাই। কিন্তু যখন বাবা বললেন যে হ্যাঁ, স্কুলে অবশ্যই যেতে হবে, তখন হারুডো ভাবলো যে এখন প্রতিদিন তার ক্লোনের জন্য অপেক্ষা করতে হবে। তখন হারুডো ভাবলো যে আমি আমার ঘরের বাইরে আসবো না, যা করার আছে করে নাও। কিছুক্ষণ পরে বাবা গোল্ড রাজার পক্ষ থেকে একটি সুপারিশপত্র বের করলেন। তিনি বললেন যে আমার সন্দেহ হচ্ছে যে রানী এই পরিকল্পনাটি তৈরি করেছে। হয়তো সে মাটির নিচে একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু তবু স্কুলে যাওয়াটা জরুরি। হয়তো সেখানে তুমি নতুন বন্ধুদের গ্রুপে একটি নতুন বাজে বিচারহীন হয়ে যাবে। হারুডো চুপচাপ রাজি হয়ে গেল। বাবা আবার বললেন, মা, তোর একজন অ্যাটেন্ডেন্ট দরকার হবে, এবং এমন একজন যে তার সাথে চলে, যেমন একটি যোগ্য বাচ্চার সাথে চলে। এবং তখনই নাতালিয়া উঠে দাঁড়িয়ে বলল, আমি সেই কাজটা করতে চাই। কিন্তু বাবা একটু হেসে বললেন, তুমি খুব বাজে। এরপর হারুডো তার ঘরে ছিল। তখন সে ভাবলো যে আমার ক্লোন স্কুলে যাক, আমি যাব না। কিন্তু ক্লোন মুখ খুলে বলল, আমি একজন স্বাধীন নারী, নিজের উপর নির্ভর করে খাই, তাই আমি স্কুলে যেতে অস্বীকার করছি। হারুডো ভাবলো, ভালোই হবে, আমি গিয়ে ওখান থেকে বহিষ্কৃত হয়ে যাব, কারণ স্কুল তো শুধুমাত্র জাদুকরদের জন্য, তাই না? আর আমি তো জাদুকর নই। ক্লোন ভাবলো যে এটাতে দারুণ পরিকল্পনা এবং মজা করে সে রাজি হয়ে গেল। এখন কয়েক সপ্তাহ পর যখন হারুডো তার লেক সাইড বাড়িতে আরামে ছিল, তার মনে পড়লো যে ক্লোনের জন্য অ্যাটেন্ডেন্ট দরকার। তার সাথে ফ্লে এবং চারও বসেছিল। এখন কি পরিকল্পনা হবে? হারুডো সঙ্গে সঙ্গে উঠলো এবং জঙ্গলে গেল। সেখানে একটি রাস্তা দেখলো যা গাছের মাঝখান দিয়ে যাচ্ছিল। রাস্তা অনুসরণ করে তারা একটি বেশি শিবিরানায় পৌঁছালো। আসলে সেটি ছিল স্কেলেটন সৈন্যদের এলাকা, আর স্কেলেটন সৈনিকরা এখন তার সাথেই ছিল, কারণ হারুডো সবাইকে হারিয়ে দিয়েছিল এবং তারপরে জীবিত হাড়গুলো তাদের নিজস্ব রাজ্য শুরু করে দিয়েছিল। সালাম করুন মালিক, সালাম করুন। সব স্কেলেটন তার দিকে তাকালো। এখন এদিকে হারুডো অবাক ছিল যে এরা সব কোথা থেকে এলো। তখন জনি বলল যে ফ্লে এদেরকে এই এলাকায় জায়গা দিয়েছিল, কারণ জঙ্গলের দিখারা প্রাণীগুলো এখানে চলে আসছিল। তখন হারুডো ভাবতে লাগলো এলাকাটা কত বড় হয়ে গেছে। তখন জনি হেসে বলল, আমরা আরো কিছু জেলা তৈরি করেছি। তারা খুব বড় বড় ক্ষেত দেখালো যেখানে সবজি জন্মায়। হারুডো এটি দেখে অবাক ছিল। এই গাজর, এটা এত ছোট কেন? তখন স্কেলেটনরা বলল, এখানে 3 ইঞ্চি সবচেয়ে বড় হয়। হারুডো ভাবলো, আচ্ছা, এখন সময় দ্রুত কাটতে লাগলো। এখন এদিকে হারুডো বিরক্ত হচ্ছিল, কিন্তু জনের কথাগুলো বাজে মনে হচ্ছিল। তখন হারুডো মনে মনে ভাবলো যে তার মুখ বন্ধ রাখাটা জরুরি। এখন সন্ধ্যায় হারুডো যখন বাড়ি ফিরে এলো, তখন ফ্লে মরিন মুখে দাঁড়িয়ে ছিল। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তাহলে ক্লোনের জন্য অ্যাটেন্ডেন্ট কাকে বেছে নিচ্ছ? ফ্লে উঠে দাঁড়িয়ে বলল, আমি খুব বাজে, এই কাজটা আমার নয়। হারুডোর রাগ লুকানো গেল না। তার চিৎকার প্রতিফলিত হতে লাগলো, তুমি আমার সহকারী হওয়ার যোগ্য নয়। এখনই আমার মন ভেঙে দিয়েছো। এবং ফ্লে এটি শুনে দুঃখী হয়ে গেল। এখন এদিকে যখন পাহাড়ের উপর থেকে অ্যাডভেঞ্চারারি ব্লিজার্ড ড্রাগনের খোঁজ পেল, তখন সে খুব কষ্টে ছিল। সে ঠান্ডা বাতাসে আটকে গিয়েছিল। পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। একটি বড় বরফের দোষ তাকে ফেলে দিয়েছিল। গোল্ড যখন হারুডোকে বললেন, তখন হারুডো বলল, ফ্লে, যাও এই ড্রাগনটাকে দেখে এসো। কিন্তু ফ্লের সাথে সাথে আবিষ্কার করলো, আমি শুধু আমার বাবার কথা শুনি, অন্য কারণ না। হারুডো বোঝালো যে এটা আমার আদেশ, কিন্তু ফ্লে সঙ্গে সঙ্গে বলল যে ড্রাগন মানা ভিলেন, কিন্তু এটি ডিমন যুদ্ধে লুকিয়ে ছিল, এটা একটা বাজে কথা। তাই হারুডো বলল যে আমি এই বিষয়ে তোমার সাথে তর্ক করতে পারি না, বুঝেছো? তারপর তারা দুজন গোল্ডের অফিস থেকে বাইরে বের হলো। তখনই তারা দেখলো যে চার পেছন থেকে লুকিয়ে কথা বলছে এবং চার ফ্লেকে জড়াজড়ি করা শুরু করে দিল। দয়া করে এই ড্রাগনটাকে বাঁচাও। সে ভাবলো যে
হয়তো সেই ড্রাগনটাও তার গল্পের মনস্টারদের মতো ভীত এবং দুর্বল। ফ্লে তার কথা অস্বীকার করলো না এবং হ্যাঁ বলল। কিছুক্ষণ পরে তারা পাহাড়ে পৌঁছে গেল। হারুডো তার নজরদারির স্ক্রিনে দেখলো যে ড্রাগনটি আহত। সেই সময় কিছু বাজে এবং অকর্মা অ্যাডভেঞ্চাররাও তার দিকে এগিয়ে আসছিল, যারা এই ড্রাগনটিকে মারার জন্য এসেছিল। তখন হারুডো সঙ্গে সঙ্গে বলল, আমাদেরকে এখনই তাকে বাঁচাতে হবে। এখন যখন অ্যাডভেঞ্চাররা আক্রমণ করা শুরু করলো, তখন হারুডো এক চোখ হলো অকেজো ব্যক্তিকে লাথি মেরে দূরে ছুড়ে দিল এবং জোরে বলল, আমি ব্ল্যাক নাইট। সে সঙ্গে সঙ্গে ড্রাগনটির উপর রিজুভিনেট স্পেল ফেললো এবং তার ক্ষত ঠিক করে দিল। ওদিকে ফ্লে তো তাদের সবাইকে জীবিত জ্বালিয়ে দেওয়ার মেজাজে ছিল, কিন্তু হারুডো একটি ব্যারিয়ার ম্যাজিক দিয়ে সবাইকে বাঁচিয়ে নিল। কিন্তু তবু তারা সব বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন ড্রাগনটি ঠিক হলো, কিন্তু যখন হারুডো তার পরিচয় দিতে চাইলো, তখন সে ঠান্ডা বাতাস থেকে হারুডোকে বরফে জমিয়ে দিল। হারুডো তার জাদু দিয়ে বরফ ভেঙে ফেললো এবং দেখলো যে সে ড্রাগনটির আওয়াজ সরাসরি তার মস্তিষ্কে শোনা যাচ্ছে। এখন ড্রাগনটি ক্ষমা চাইলো এবং জানালো যে 1000 বছর আগে হওয়া যুদ্ধ থেকে দূরে থাকাটা বেছে নিয়েছিল, কারণ সে শান্তি পছন্দ করে। যখন হারুডো জিজ্ঞেস করলো যে তুমি এতদিন বেঁচে আছো কি করে, তখন ড্রাগনটি জানালো যে সে 300 বছর ধরে পাহাড়ের লুকিয়ে জীবন কাটাচ্ছে এবং মানুষের লাইব্রেরি থেকে চুরি করা বই পড়ে বেঁচে আছে। কিন্তু যখন লোকেরা তাকে দেখে ফেললো, তখন সে অ্যাডভেঞ্চাররা তার সব বই জ্বালিয়ে দিল এবং তাকে সেখান থেকে পালাতে হলো। এখন এটি দেখে ফ্লে তাকে বলল, চল তুই আমাদের সাথে চল প্যান্ডিমোনিয়ামে। হারুডো অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই প্যান্ডিমোনিয়াম কি? চার আমাদের নতুন এলাকার নাম প্যান্ডিমোনিয়াম রেখেছে। এখন হারুডো বুঝে গেল যে এইসব পাগলদের সাথে শুধুমাত্র পাগলামি সম্ভব। তাই সে সেই ড্রাগনটিকে তার পাগল দলে অন্তর্ভুক্ত করে নিল। তারপর ড্রাগনটি শপথ করলো, এখন থেকে আমি আপনার সেবায় থাকবো এবং আপনার জন্য আমার জীবনও দিয়ে দেব। এরপর সবার সামনে সে ড্রাগনটি তার মানব রূপ ধারণ করলো এবং একটি মিষ্টি মেয়ে হয়ে গেল। কিন্তু হারুডো সম্পূর্ণ প্রস্তুত ছিল। সে সঙ্গে সঙ্গে একটি ম্যাজিক শিল্ড দিল এবং নতুন পোশাকও দিল। যখন সবকিছু ঠিক হয়ে গেল, তখন হারুডো তার নাম আবার বলল, কিন্তু মেয়েটি ভাবলো এ তো খুব বাজে এবং অদ্ভুত দেখতে। তখন হারুডো দেখলো যে সে মেয়েটির কোনো নাম নেই, তাই সে তাকে নাম দিল লিজা, ব্লিজার্ড থেকে অনুপ্রাণিত। এখন ফ্লে রাগ হয়ে গেল। তার মনে হলো যে হারুডো এবং লিজার মধ্যে সম্পর্ক বাড়ছে। তখন ফ্লে তাকে মনে করিয়ে দিল যে আমি হারুডোর প্রথম এবং আসল দাসী। কিন্তু হারুডো সেই বেচারিকে উপেক্ষা করে উড়ে গেল। এরপর লিজাও তার ডানা বের করলো এবং তার পিছনে উড়ে গেল। ফ্লেও দৌড়াতে লাগলো যেন কোনো কার্টুন চরিত্র। এখন যখন সবাই দুর্গে পৌঁছালো, তখন হারুডো সবাইকে জানালো যে লিজা একজন ব্লিজার্ড ড্রাগন, যে এখন তাদের নতুন দাসী হবে। চারের তাকে খুব মিষ্টি লাগলো এবং সে সঙ্গে সঙ্গে নিজে পরিচয় দিল। এরপরের দিন ফ্লে লিজাকে কাজ শেখানো শুরু করলো। যখন সে ঝাড়ু ধরিয়ে দিল, লিজা তো সেটি দুটুকরো করে দিল। তবু লিজা সব পাথর এবং পাতা এক জায়গায় জমা করে দিল এবং তারপর ফ্লে অনুভব করলো যে আমি তো একেবারেই বাজে। এরপর ফ্লে তাকে বাসন পরিষ্কার করা শেখালো, কিন্তু সেসব তো এক এক করে ফ্লে ভেঙে ফেললো। কিন্তু লিজা তার সব বাসন না ভেঙে পরিষ্কার করে দিল। তারপর ফ্লে রান্না করার চেষ্টা করলো, কিন্তু সব পুড়িয়ে নিজের মুখের থেকে বেশি কালো করে দিল। রাতে খাবারের সময় যখন সবাই খাবার খাচ্ছিল, তখন নাতালিয়া বলল লিজাকে চারের ব্যক্তিগত পরিচারিকা করা উচিত, কারণ সে এই কুকুরের থেকে সব দিক থেকেই ভালো। লিজা এটিকে তার জীবনের সবচেয়ে বড় সম্মান মনে করলো। পরের দিন লিজা চারকে ম্যাজিক শেখানো শুরু করলো। সে একটি পানির গলা তৈরি করে দেখালো, যা দেখে চারও তার ছোট্ট আগুন জ্বালিয়ে দিল। তারপর যখন হারুডো দেখলো যে চার সে আগুনকে ফায়ার বলের পরিণত করে দিয়েছে, তার তখন বিশ্বাস হয়ে গেল যে লিজা সত্যি বিশেষ। সে চারকে এত সহজে শিখিয়ে দিল। তখন চার লিজাকে বলল, তুমি আমার বন্ধু হবে। সে খুব খুশি ছিল, কারণ সে তার বয়সী একটি মেয়েকে প্রথমবারের মতো বন্ধু বানিয়েছিল। এখন লিজাও হ্যাঁ বলল এবং এভাবে দুজনের বন্ধুত্বের রঙিন আলো দেখে হারুডোর মন ভরে গেল। তার চোখে পানি চলে এলো, এত আনন্দ। সেই মুহূর্তে হারুডো ভাবলো যে লিজা সেই নিখুঁত অ্যাটেন্ডেন্ট যাকে আমি খুঁজছিলাম। কিন্তু সে তার বোন এবং লিজার বন্ধুত্ব নষ্ট করতে চাইছিল না। তাই সে সিদ্ধান্ত নিল যে যখনই লিজা নিজেকে স্কুলে দেখবে, সে তাকে টেলিপোর্ট করে ফিরিয়ে দেবে। এটাই তার নিখুঁত পরিকল্পনা ছিল এবং তারপর সে দ্রুত স্কুল থেকে বহিষ্কৃত হতে পারত। কয়েকদিন পর হারুডো চারকে বলল যে পরের সপ্তাহ থেকে সে স্কুলে যাচ্ছে। এখন চারের রাগ হয়ে গেল। সে বলল, তুমি সেখানে গিয়ে জাদুকরের যুদ্ধ এবং স্কুল শুটারদের মুখোমুখি হবে। তারপর সে সঙ্গে সঙ্গে লিজাকে বলল যে একে জরুরি সভা ডাকা হোক। সবাই চার সব বাজে এবং বেকার অলস সদস্যদের সামনে খবর দিল। ফ্লে অবাক ছিল যে হারুডো তাকে আগে কেন বলল না, কারণ সে তো ডিমন লর্ড ছিল, তাই না? তার স্কুলে যাওয়ার কি দরকার ছিল? স্কেলেটন তাকে মনে করে দিল এই কথাটা তো লুকানোর মতো। এদিকে চার অবাক হয়ে গেল যে সবাই তার থেকে কিছু লুকাচ্ছে। তারপর তার মনে পড়ল যে হারুডো তাকে একটি অ্যানিমে দেখিয়েছিল স্কুল সম্পর্কে, যেখানে স্কুলে একটি অন্ধকার এবং ভয়ঙ্কর জায়গা ছিল। চারের বিশ্বাস হয়ে গেল যে স্কুলে গোপন ছাত্র কাউন্সিলের লোক থাকে যারা নির্যাতন করে। সে বলল যে আমাদের রাজধানীতে ঢুকতে হবে
এবং তাদেরকে শেষ করতে হবে। এখন এদিকে সব বুদ্ধিহীন লোকেরা রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা পৃথিবী বাঁচানোর সেরা পরিকল্পনা। একদমই না, এটা তো টপ সিক্রেট। ফ্লে বলল যে এটা তার মিশন নষ্ট করে দেবে। এরপর সবাই মিলে স্কুলকে মুছে ফেলার সংকল্প নিল। স্কুলকে মুছে দাও। কিন্তু সেই রাতে লিজা সবকিছু হারোডোকে জানিয়ে দিল। তখন হারোডো ভাবলো চার তো পাগল হয়ে যাচ্ছে। এখন সে লিজাকে বলল, তুমি আমার সাথে স্কুলে চলো আমার অ্যাটেন্ডেন্ট হয়ে। লিজার জন্য এটা তার জীবনের একটি সম্মান ছিল এবং সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল। এখন পরের সপ্তাহে যখন সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি ছিল, তখন ফ্রেড দুঃখী ছিল, যেন তার হৃদয় ভেঙে গেছে। কিন্তু কেউ তার দুঃখী জীবনের পরোয়া করলো না। রাজধানীতে মারিন লিউসকে হারোডোর স্কুলে ভর্তির কথা জানালো। এখন লিউস ভাবলো, আমাকে হারোডোর শক্তির রহস্যটা বুঝতে হবে। দুজনে তার পিছনে গুপ্তচর ভিত্তি করা পরিকল্পনা করলো। কিন্তু মারিন তো একটু বেশি পাগল ছিল। যখন লিউস ঠাট্টা করলো, তখন মারিন চিৎকার করে বলল, আমার ভিতরে তার তলোয়ার চাই না, বা এমন কিছুই না, বুঝেছিস তুই? লিউস বলল যে রাজধানী তো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মাও সবার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ 5 বছর আগে তার গলায় একটি দাসত্ব কলার এসেছিল। মারিন বলল যে হয়তো যদি হারোডোকে দুর্গে ডাকা হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন জর্জ তাদের মা ঘরে ঢুকে গেলেন এবং তার মুখ দেখে দুজনে খুব ভয় পেয়ে গেল। যখন মারিন তাকে অভ্যর্থনা জানালো, তখন জর্জ তার গাড়ে ধরে ফেললো এবং চিৎকার করে বলল, আমার কলারের দিকে কেন তাকিয়ে আছিস? লিউস দেখলো যে তাদের মা পুরোপুরি পাগল হয়ে গেছেন এবং জোরে চিৎকার করতে লাগলো, থামো মা, থামো, তুমি ঠিক আছো? তার বোনকে মুক্তি দেওয়ার পর জর্জ লিউসের কাছে গিয়ে তাকে বলল যে সে যেন হারোডোর সাথে বন্ধুত্ব করে, যাতে সে ব্ল্যাক নাইটের দুর্বলতার রহস্য জানতে পারে। কিন্তু সে এটাও বলল যে লিউস যা কিছু জানবে তা শুধুমাত্র তার মাই জানবে, কারণ জর্জ নিজেই হারোডোর আসল মা ছিল। সে হুমকি দিল যে যদি তুই ব্যর্থ হোস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। এখন এই সময় হারোডো তার লগ হাউসে ফিরে এসেছিল। যখন সে বের হতে যাচ্ছিল, তখন ফ্লে শেষবারের মতো তার কাছে অনুরোধ করলো যে সে যেন তার সাথে চলে। কিন্তু হারোডো তাকে এটা বলল যে তার বাজে মুখ সবাইকে ভয় দেখাবে, তাই সে তার সাথে একেবারে যেতে পারে না। তারপর হারোডো একটি পোর্টাল খুললো এবং সে লিজার সাথে অন্যদিকে চলে গেল। যখন তারা একটি পাহাড়ের কিনারে পৌঁছালো, তখন তারা দূর থেকে রাজধানী শহর দেখলো। কিন্তু তখনই তারা দেখলো যে কিছু যুবক একটি ছুটে চলা ভীষণ থেকে পালাচ্ছে। লিজা বলল যে সে তাদের পিষে দেবে এবং তারপর হারোডোর সঙ্গে সঙ্গে ব্ল্যাক নাইটের রূপ ধারণ করলো এবং ভীষণের পিছনে উড়ে গেল। সে সময় একটি গাড়ি একটি পাথরের সাথে ধাক্কা খেলো এবং সেখানে থেমে গেল। হারোডো একটি শিশুকে বাঁচিয়ে ব্যারিয়ারের সাথে তাকে গাড়িতে ফিরিয়ে পাঠালো। কিন্তু ভীষণ তখনও থামছিল না। তখন একটি মেয়ে গাড়ি থেকে লাফ দিল এবং অন্যদেরকে পালানোর জন্য সময় দিতে লাগলো। হারোডো ভাবলো যে তার সাহায্যের দরকার হবে না। কিন্তু যখন সে মেয়েটি মাটিতে ঝরে পড়লো এবং ভীষণ তার উপর চড়তে যাচ্ছিল, তখন হারোডো সে ভীষণের উপর পা রাখলো এবং তাকে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান করে দিল। সেই মেয়েটি হারোডোকে অবাক হয়ে দেখতে থাকলো, কিন্তু সে তাকে ধন্যবাদ জানালো। এখন হারোডো দেখলো যে সে আহত, তাই সে তার হিলিং স্পেল দিয়ে তার শরীর হিল করে দিল। এখন এদিকে মেয়েটি ভাবতে লাগলো যে এই মানুষটি তো কোনো কনস্টেলেশনের পুত্র মনে হচ্ছে। তারপরে হারোডো তাদের গাড়ি মেরামত করে দিল। যখন সে জিজ্ঞেস করলো যে তারা কেন গাড়িতে করে যাচ্ছে, যার নাম ছিল এলিজাবেথ, সে বলল যে আমরা এতই গরিব যে আমরা একটি ভালো গাড়িও নিতে পারি না। সে হারোডোকে বলল যে পরের বার সে তার পুরস্কার দেবে। কিন্তু হারোডো শুধু এতটুকুই বলল, প্রথমে নিজের বাজে মুখে ঠিক করে নাও আমার মা। লিজা হারোডোকে বলল, এই এলিজাবেথকে একটু অদ্ভুত লাগছে, আমি এর চারপাশে একটি রহস্যময় অরা অনুভব করেছি। এরপর স্কুলে পৌঁছানোর সাথে সাথে হারোডো দেখলো যে মানুষের ভিড় লেগে আছে এবং তার মনে হলো সে যেন তার পুরনো ভয় আবার অনুভব করছে। যখন সে অ্যাপটিটিউড পরীক্ষা দিল, তখন তার মনে হলো যেন এগুলো তার সবচেয়ে খারাপ স্বপ্ন। সে একটি পোর্টাল খুললো এবং সঙ্গে সঙ্গে লগ হাউসে ফিরে এলো। তার ক্লান্তি দেখে চার বলল, চলো রাজধানীতে একটু রেস্টুরেন্টে যাই। এখন হারোডো ফ্লের শিং লুকালো যাতে লোকেরা তাকে চিনতে না পারে এবং চার একটি পোর্টাল খুললো। তারপর সবাই রাজধানীতে পৌঁছে গেল। সেখানে চার দেখলো যে এই শহরটা খুব সুন্দর। সে হারোডোকে বলল, চলো রেস্টুরেন্টে যাই। তারপর খাবার খাওয়ার পর চার একটি মানচিত্র বের করলো এবং বলল, আমাদেরকে পুরো রাজধানীর একটি জরিপ করতে হবে, আমাদের শত্রুরা এখানে কোথাও আছে। কিন্তু যখন সবাই চলে গেল, তখন চার হারোডোকে বলল, আসল কথা হলো এটা আমাদের ডেট। এখন এদিকে হারোডোর বাজে হৃদয় জোরে দরফর করতে লাগলো। তার আগের জীবনে তাকে কখনো ডেটে ডাকা হয়নি। সারাদিন সে চারের সাথে চুপচাপ হাঁটতে থাকলো এবং সন্ধ্যা পর্যন্ত চার দ্রুত গিয়ে দৌড়ালো। তখনই তার সাথে একটা মহিলার ধাক্কা লাগলো এবং হারোডো চিনতে পারলো যে সে এলিজাবেথ ছিল। এলিজাবেথ হারোডোর দিকে তাকালো এবং বলল, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে এবং আমি তোমার থেকে খুব শক্তিশালী মানা অনুভব করছি। আমরা কি আগে কখনো দেখা করেছি? কিন্তু হারোডো সঙ্গে সঙ্গে মিথ্যে বলল,
না, আমাদের তো দেখা হয়নি, আমি তো শুধু একজন লেভেল 2 এর বাজে জাদুকর, আর কিছু না। এটি শুনে এলিজাবেথ ভাবলো যে সে তো শুধু আরেকটি বাজে মানুষ, তাই সে ক্ষমা চাইলো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিশেষ কিছু ভেবেছিলাম। এবং এটি বলে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। এখন চার এই সব কিছু দেখলো এবং বলল, এই মেয়েটাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। হারোডোর মনে পড়লো যে লিজা কিছুদিন আগে এলিজাবেথের রহস্যময় ওরা সম্পর্কে কিছু বলেছিল। এখন হারোডো সত্যি ভাবতে লাগলো যে এই মেয়েটি আসলে কে। পরের দিন হারোডোর ক্লোন তাকে বলল যে তাকে একটি দক্ষ পরীক্ষা দিতে হবে। হারোডো ভাবলো যে সে লুকিয়ে স্কুলে ঢুকে যাবে, কিন্তু একজন অকর্মা প্রশিক্ষক পিছন থেকে এসে সাথে সাথে তাকে চিনে ফেললো। পরীক্ষার সময় হারোডোর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, কারণ তার জাদুর কিছু মনে ছিল না। কিন্তু যখন ব্যারিয়ার ম্যাজিকের প্রশ্ন এলো, তার মুখে হাসি চলে এলো। তো এটাই তো একমাত্র জিনিস যা সে ছোটবেলা থেকে জানতো। সে প্রতিটি প্রশ্নের নিখুঁত উত্তর দিল। শুধু তাই নয়, শেষ পাতায় তো সে তার নিজের উত্তরের উপর লিখতে লাগলো। এমনকি সে তার আসল পরিকল্পনা ভুলে গেল যে তাকে তো ব্যর্থ হতে হবে। এখন পরীক্ষার পর প্রশিক্ষক তাকে বলল যে এখন তার মানা লেভেলও পরীক্ষা করা হবে। হারোডো বলল যে আমি তো লেভেল 2। প্রশিক্ষক বলল সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তবু পরীক্ষা করাটা জরুরি। কিছুক্ষণ পরে তারা একটি নতুন অফিসে গেল। এখন হারোডো ভাবছিল যে প্রশিক্ষক তো উদা হয়ে গেছে, কিন্তু তারপর সে দেখলো যে প্রশিক্ষকটা একটি ছোট, মোটা এবং ভয়ঙ্কর দেখতে মহিলা ছিল, যার নাম ছিল ক্যারেটা। সে হারোডোর পরিচয় নিল এবং একটি ছোট ক্রিস্টাল ওর সামনে রাখলো। এখন হারোডো ভাবছিল যে ওপি শুধু একটি হালকা আলো দেবে, কিন্তু তখন ওপি তীব্র আলোর সাথে ফেটে গেল। তোমার মতো জাদুকর আমাদের একাডেমিতে কখনো আসেনি। তোমার উত্তরগুলো তো জাদুর দুনিয়াকে বদলে দিয়েছে। এখন আবার তার ব্যক্তিগত ঘরে গিয়ে হারোডো তার ক্লোনকে সবকিছু জানালো। পরের দিন যখন ক্লোন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন চার তার কাছে এলো এবং একটি বিশেষ বন্দুক দিল যা হারোডো তৈরি করেছিল, যাতে যদি কেউ তার উপর আক্রমণ করে তাহলে সে তা থেকে বাঁচতে পারে। এখন ক্লোন ভাবলো যে আমি তো গোলাম। এদিকে প্রবেশ অনুষ্ঠানের পর যখন সে তার ঘরে যাচ্ছিল, সে দেখলো যে একজন রাজকীয় ছাত্র এবং তার অকর্মা দল সামনে থেকে আসছে। সে তার পুরনো জীবনের কথা মনে করলো, কারণ স্কুলে তাকে র্যাগিং দেওয়া হতো। তাই সে সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে চেপে গেল। তখনই তার সাথে এলিজাবেথের ধাক্কা লাগলো। সে হারোডোকে চিনতে পারলো। এখন এদিকে ক্লোন ভাবছিল যে এই মেয়েটি এখানে কি করে এলো। তখন একটি কুৎসিত রাজকীয় ছাত্র যার নাম ছিল সিনেট, সে এলো এবং বলল সবাই আমাকে স্যালুট করো। এলিজাবেথ তো কিছুই করলো না, কারণ এই ছেলেটিকে তার মনে ছিল না যে এ কে। সিনেট হারোডোকে ঝুঁকতে বলল, আরে আমার সামনে ঝুঁকে যাও। তখন হারোডো বলল, আমার পেট ব্যথা করছে এবং আমার পিরিয়ড চলছে। সিনেট বুঝে গেল যে এটা মিথ্যা, তাই সে একটি ম্যাজিক সার্কেল তৈরি করলো এবং একটি ফায়ার স্পেল হারোডোর ক্লোনের উপর ছুড়লো। ক্লোন তো সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু ফায়ার বল তার পিঠে লাগলো। এখন সিনেট ভাবছিল যে সে হারোডোকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখন ক্লোন উঠে দাঁড়ালো, কারণ হারোডোর প্রতিরক্ষামূলক ব্যারিয়ার তাকে বাঁচিয়ে দিয়েছিল। এখন সিনেট অবাক ছিল, আমার দিগাইন ফার্নো থেকে বেঁচে গেল। এলিজাবেথ ক্ষমা চাইলো। আরে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে সমস্যায় ফেলেছি। ক্লোন ভাবলো, আরে বাবা এই মেয়েটা তো আমার থেকেও দৃঢ় মস্তিষ্কের। তখন সিনেটের আরো রাগ হলো এবং সে হাওয়ার জাদুর চক্র তৈরি করে দিল। ক্লোন দেখলো এ তো আজ আমাকে মেরেই ফেলবে। সে দ্রুত তার খেলনা বন্দুক বের করলো, একটি শক্তির গোলা মারলো, যার ফলে সিনেট একটু কেঁপে উঠলো এবং ক্লোন সেখান থেকে এমন ভাবে পালিয়ে গেল যেন পিছনে একটি রাস্তা কুকুর লেগে আছে। এখন রাতে ক্লোন সবকিছু হারোডোকে জানালো। হারোডো ভাবলো, আরে বাবা এ তো আমার জায়গায় কমেডি করছে। তারপর একটি কুৎসিত মেয়ে তাকে একটি চিঠি দিয়ে গেল, যেখানে লেখা ছিল দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ। হারোডো বলল, আমার এই নাটক দরকার নেই, বুঝেছ? যার উত্তরে মেয়েটি বলল, এটা রাজার আদেশ, অস্বীকার করতে পারো না। ঘরে বসে হারোডো ভাবছিল যে সিনেট নামের কার্টুনটাকে কিভাবে শেষ করা যায়। তখন স্ক্রিনটি এলিজাবেথকে দেখা গেল, যে সরাসরি সমস্যা ঢুকছিল। এলিজাবেথ সিনেটের প্রাসাদে গেল এবং বলল, এই লড়াই বাতিল করো প্লিজ, প্রথমে তোমার ক্ষতগুলো ঠিক করে নাও। কিন্তু সিনেট তো পাগল বের হলো এবং চিৎকার করে বলল, তুই শুধু আমার শরীরটা ঠিক করে দে। তারপর সে বলল, নিজের শরীরের বর্ম খুলে ফেলো, তাহলে আমি দ্বৈত যুদ্ধ বাতিল করে দেব। এখন এদিকে এলিজাবেথ বোকা হয়ে গেল। সে বুকের প্লেট খুলতে লাগলো। তখনই আলো চলে গেল এবং এলিজাবেথ দেখলো যে সে কোন অন্ধকার জায়গায় চলে এসেছে। হারোডো একটি তোয়াল ছুঁড়ে দিল এবং চিৎকার করে বলল, একটু লজ্জা কর, কেউ তোর বাজে শরীর দেখতে চায় না। সিনেট ভাবছিল এটা কি হচ্ছে। তখন হারোডো পিছন থেকে বলল, জেলে স্বাগতম বাজে লোক, তুই কে? যার উত্তরে হারোডো বলল, আমি প্রতিশোধ। সিনেট স্পেল ব্যবহার করতে যাচ্ছিল। তখন হারোডো তার কাঁধে একটি জাদুর চোখ তৈরি করে দিল যে যদি এ প্রতিবার ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করে তাহলে চোখ ভিতরে ঢুকে যাবে। এখন সিনেট জাদু ব্যবহার করার চেষ্টা করলো এবং চোখ ভিতরে ঢুকে গেল এবং সে চিৎকার করতে করতে একটি চিনকি কার্টুন হয়ে গেল। তারপর যখন সে আবার আসল দুনিয়ায় ফিরে এলো, তখন সব ছাত্ররা দেখলো যে তার ক্ষত আরো বড় হয়ে গেছে। সুস্থ করা মেয়েটি হাত দিল এবং সিনেট চিৎকার করতে লাগলো যেন সেখানে মরিচে ঘুরে লেগেছে। সে ভাবলো, আমার প্রতিশোধ চাই।
ব্ল্যাক নাইটের রহস্য বুঝতে হবে। পরের দিন স্কুলে সব শিক্ষক হারুডুকে বীর বলছিল। এ লেভেল 2 না, লেভেল 100 এরও বাবা। হারুডু চুপচাপ চলে যেতে লাগলো, কিন্তু ছাত্ররা তার সম্পর্কে আলোচনা করছিল। কিছু মেয়ে তো এটা বলছিল যে আমার জাদু চাই, আমারও তার জাদু চাই মনের ভেতর পর্যন্ত। তখন টেরেটা আন্টি তাকে থামালেন। কালকের জন্য দুঃখিত বাবা, আমার ল্যাবে যোগ দাও, আমি তোমাকে প্রাচীন জাদুকর বানিয়ে দেব। হারুডু বলল, আমার প্রাচীন নয়, বাড়িতে আরাম করতে ইচ্ছে করছে। এরপর তখন ওই লিউস কার্টুনটা এলো, সেও দৌড়াতে দৌড়াতে এলো। হারুডু ভাই, আমি তোমার ভক্ত হয়ে গেছি। হারুডু তাকে মাটিতে আটকে দিল, যেন সে কোনো টিকটিকি। এত সে বাজে মানুষ। এখন মারিনা চিৎকার করলো, লিউস তুই সব জায়গায় ঝামেলা করিস কেন? হারুডু দেখলো এবং বলল, এ তো লিউস, এবং তারপর তাকে ছেড়ে দিল। এখন মারিন বলল, তুই আমার ল্যাবে যোগ দে, একসাথে কাজ করব। লিউস বলল, না, আমার ল্যাব বেশি ভালো। তখন আরেকটি কুৎসিত আন্টি এসে বলল, চুপ করো সবাই, আমাকে কিছু বলতে হবে। চার জোরে চিৎকার করলো যে ছেলেটা তো আমার। তারপর হারুডু ক্লান্ত হয়ে ভাবলো, হে আল্লাহ, আমার তো মাথা ঘুরে যাচ্ছে, আমি কি করব? তখন এলিজাবেথ এলো এবং বলল, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, এটা তো সুযোগ সব কার্টুনদের হাত থেকে মুক্তি পাওয়ার। মারিন দূর থেকে তাকিয়েছিল, এ কোন বাজে মেয়ে যে আমার মতো একজন শক্তিশালী মানুষকে নিয়ে যাচ্ছে? এখন বাইরে গিয়ে এলিজাবেথ জিজ্ঞেস করলো, তুমি কি সেই মানুষ যার সাথে গতকাল ধাক্কা লেগেছিল? হারুডু একটু লজ্জার সাথে মাথা ঝাঁকালো। এলিজাবেথ বলল, কিন্তু গতকাল তো আমি তোমার থেকে কোনো জাদুকরী শক্তি অনুভব করিনি। এতে শুনে হারুডু একটি রক্ষাকারী জাল তৈরি করে দিল, এতে একটি বেশি দ্রুত। কিন্তু এলিজাবেথ সঙ্গে সঙ্গে বলল, তোমার থেকে একটি খুব শক্তিশালী অরা বের হচ্ছে, এটা সাধারণ ব্যাপার নয়। এখন হারুডু ভাবলো, এই মেয়েটি স্বাভাবিক না, জানি না কি জিনিস। তারপর সরাসরি জিজ্ঞেস করলো, কেন শয়তান? এলিজাবেথ একটু ঘাবড়ে গেল। না না, আমি মানুষ, শপথ করছি, মায়ের শপথ। তারপর হারুডু রক্ষাকারী জাল সরিয়ে দিল এবং বলল, আমার রহস্য কাউকে বলো না, না হলে। এলিজাবেথ তার কথা কেটে বলল, টেনশন নিও না, আমি কাউকে বলবো না। তারপর সে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বন্ধুত্ব শেখাতে পারো? আমি একা কখনো বন্ধুদের মানে বুঝিনি। হারুডু এটা শুনে অবাক হলো, এই মেয়েটি আমার মতোই 16 বছর বয়সী একা। এলিজাবেথ জানালো যে আমাকে ছোটবেলায় ছেড়ে দেওয়া হয়েছিল, আমি তো মাঠে বড় হয়েছি, কিন্তু সেখানে আমার বন্ধুত্ব করার অনুমতি ছিল না। এখন হারুডু ভাবলো, বাহ, এ তো আমার থেকে বেশি দুঃখের জীবন নিয়ে এসেছে। তারপর সে বলল, চলো চলো, বন্ধুত্ব পাকাপাকি। এলিজাবেথের চোখে পানি চলে এলো, আমি খুব খুশি। হারুডু বলল, প্লিজ এখন আর কাঁদতে শুরু করো না, আমি আবেগ থেকে অনেক দূরে থাকি। এখন এদিকে ফ্লেও পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। তার পুরনো রাজা ইরিস ফিলিয়াকে মনে করতে লাগলো। এই সময় এলিজাবেথ তার আসল নাম জানালো, তার নাম হলো ইরিস ফিলিয়া। হারুডু মুখ ঝাঁকালো, এই নামটা তো কোনো আয়ুর্বেদিক ওষুধের মতো লাগছে, আমি তোমাকে ইরি বলে রাখবো, ঠিক আছে? এটা শুনে সে হাসলো, চলো ঠিক আছে। তারপর বলল, চলো ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করি এবং তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। হারুডুর প্রতিক্রিয়া, এ আমার জীবনে প্রথম মেয়ে যে আমার ঘরে এসেছে, আশা করি আমার লুকোনো আন্ডারওয়্যার ঠিক জায়গায় রেখেছি। কিন্তু যখন সে দরজা খুললো তখন চার ভিতরে বসেছিল। চার দেখলো এবং সঙ্গে সঙ্গে বলল, একে তোমার স্ত্রী নাকি? হারুডু বলল, আরে না, এতে শুধু একজন বন্ধু। চার খুশি হয়ে গেল, আমি ভেবেছিলাম যদি তুমি ব্যস্ত হয়ে যাও, কারণ তুমি তো 5টা বিয়ে করবে, তাই না? আমি দ্বিতীয় স্ত্রী হব। হারুডু বলল যে থাম বোন, কি বড় হয়ে হয়তো আমাকে গালি দিবি। এরপর হারুডু ক্লাসের ফর্ম পূরণ করার চেষ্টা করলো, কিন্তু আধা পথে ক্লান্ত হয়ে গেল। তখন চার সব ফর্ম পূরণ করে দিল। এখন চার চলে যাওয়ার পর হারুডু ইরির চোখের উপর হাত রাখলো, যাতে গোপন পোর্টাল দেখা না যায়। এখন সে ভাবলো যে এখন স্কুল থেকে বের হওয়ার আসল পরিকল্পনা শুরু করা যাক। পরের দিন চার এলো এবং বলল, আমার কি সি ক্লাসে রাখা হয়েছে, এবং যদি তুমি শিক্ষককে প্রভাবিত করো তাহলে এই ক্লাসে স্থানান্তরিত করা হবে। হারুডু ভাবলো, নিখুঁত, এই এ ক্লাস এত কঠিন হবে যে আমি সহজে ব্যর্থ হয়ে যাব। আর এদিকে টেরেটা সিলিন্ডার কাছ থেকে BIS ব্লক সরানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। সে বলল যে আমি এটা সরাতে পারি না, শুধুমাত্র এটা যে তৈরি করেছে সে এটা সরাতে পারে। তুমি বলো তুমি কে? তখন সিনেটের আর কোনো উপায় ছিল না, তাই সে ব্ল্যাক নাইটের বর্ণনা দেওয়া শুরু করে দিল। টেরেটা ভাবলো যে গির্ত রাজধানীতে সেই দিন এসেছিল যখন হারুডু এসেছিল, এই দুজনকে একই ব্যক্তি। তাই সে সঙ্গে সঙ্গে হারুডু পুরনের দিকে তাকিয়ে বলল, সত্যি বল, তুই কি ব্ল্যাক নাইট? কোনো পরিস্থিতি সামলে বলল, আমি না, সত্যি বলছি আমি না। কিন্তু টেরেটা তার কথার 1% বিশ্বাস করলো না এবং বলল, তুই মিথ্যাবাদী, বাজে মানুষ, এখন তোর আসল রহস্য বল, না হলে। তখন আসল ব্ল্যাক নাইট হারুডু সেখানে চলে এলো এবং সে বলল, আমি রাজধানীতে ন্যায় আনতে এসেছি। সে সিনেটের দিকে তাকালো এবং বলল, দেখ, তুই তোর দ্বৈত যুদ্ধ বাতিল করে দে, তাহলে আমি BIS ব্লক সরানোর মন তৈরি করতে পারবো, বুঝেছিস? এখন সিনেট দেখলো যে তার কাছে কোনো বিকল্প নেই, তাই সে হার মেনে নিল। কিন্তু যখন হারুডু বের হতে লাগলো সে অনুভব করলো যে তার চারপাশে জাদুর জাল বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এদিকে টেরেটা খুশি ছিল, ধরে ফেলেছি তোকে অবশেষে। কিন্তু হারুডু সঙ্গে সঙ্গে তার মানে ক্যালকুলেটর সক্রিয় করলো
এবং সে জানতে পারলো যে টেরেটার কাছে শুধুমাত্র আর্থ এবং ডার্ক এনার্জির একটু মিশ্রণ আছে, তেমন বিশেষ কিছু না। তখন টেরেটা বলল, আমাকে তোকে হাজারটা প্রশ্ন করতে হবে। কিন্তু হাওড়া নিজেকে সঙ্গে সঙ্গে মুক্তি করে নিল। তারপর সে টেরেটাকে বরফে জমিয়ে দিল এবং বলল, এটা তোকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ তুই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলি। এখন টেরেটা ঘাবড়ে গেল। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। আমার মনে হচ্ছে যে আমি ক্লাসে প্রস্রাব করে ফেলবো, প্লিজ, আমার অপমান হয়ে যাবে। যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আমার সবকিছু আপনাকে দিয়ে দেব। কয়েক ঘন্টা পর হারোডো সেখান থেকে চলে গেল এবং টেরেটা নতুন ছাত্রদের সাথে উদযাপন করলো। কিন্তু পার্টির শেষে সবাই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়লো। অন্যদিকে সিনেট রেগে পাগল হয়ে গেল যে তাকে তার দ্বৈত যুদ্ধ বাতিল করতে হলো। সে ভাবলো যে এখন পুরো স্কুল আমাকে একজন দুর্বল বাজে লোক ভাববে। সে তার অ্যাসাসিন ইউনিটকে ডাকলো এবং বলল, রিসার্চ ল্যাবের সব লোককে শেষ করে দাও। সেই রাতে অ্যাসাসিনরা তৈরি হয়ে গেল। তারা দেখলো যে হারোডোর ক্লোন এবং বাকি লোকেরা একটি ঘরে ঘুমাচ্ছে। সবাই ভাবলো যে আজ আমরা নিশ্চিতভাবে জিতবো। কিন্তু যখনই তারা বিল্ডিংটির কাছে পৌঁছালো তখন একটি অদৃশ্য ব্যারিয়ার সাথে ধাক্কা খেলো। এখন নেতা এটা দেখলো এবং বলল, এটা কি, দেয়াল দেখা যাচ্ছে না? তাহলে আমরা ভিতরে কি করে যাব? তারা পুরো বিল্ডিংটা চারপাশে চক্কর লাগালো। সব দিক থেকে ব্যারিয়ার লাগানো ছিল। এখন একজন অ্যাসাসিন তার ছুরি বের করলো এবং দেয়ালের মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু একটি আঁচড়ও পড়লো না। তখন একটি দরজা সামনে এলো এবং যখন একজন মানুষ তার কাছে গেল একটি হাত এলো এবং তাকে ভিতরে টেনে নিল। এখন নেতা চিৎকার করলো, এই দরজায় আগুন লাগিয়ে দাও। কিন্তু যখন ম্যাজিক ব্লাস্ট করা হলো সেটি অন্য কোনো মাত্রায় চলে গেল। এখন নেতা বিভ্রান্ত ছিল, এটা কি হচ্ছে, কে এই শত্রু? এখন আরো দরজা খুলতে লাগলো এবং সৈনিকদেরকে এক এক করে টেনে নেওয়া হলো। এখন নেতা ভাবলো যে এখানে কোথাও লুকিয়ে আছে। সে তার তলোয়ার বের করলো এবং যখন একটি দরজা খুললো তখন সে ডার্ক নাইটের উপর ব্লাস্ট মারলো। কিন্তু তখন আরেকটি দরজা খুললো এবং আরো একজন নাইট এলো এবং সে নেতার উপর আক্রমণ করলো এবং তারপর অনেক দরজা খুললো এবং প্রতিটি দরজা থেকে নতুন নাইটরা বেরিয়ে এলো। এখন এটি দেখে অ্যাসাসিনরা অবাক হয়ে গেল। কিন্তু তখনই তারা দেখলো যে এসব নাইটরা তো তাদের নিজেরই লোক। এখন সবাই বিভ্রান্ত হয়ে গেল। তখন হারোডো সামনে এলো। যাকে তোমরা খুঁজছো সে আমি এদের মাস্টার মাইন্ড। নেতা স্টিল ব্যবহার করার চেষ্টা করলো কিন্তু স্টিল ভেঙে গেল এবং তার শরীর নোড়া বন্ধ করে দিল। এখন হারোডো বলল, তুই ইতিমধ্যে আমার ফাঁদে পড়ে আসিস, তাই এখন সব সত্যি বল। কয়েক ঘন্টা পর হারোডো সব অ্যাসাসিনদের বাজে শরীরগুলো তুলে সিনের দিকে ছুড়ে দিল। এখন এটি দেখে সিনেট মনস্টার হয়ে গেল। তখন হারোডো তার জাদুর ক্যামেরায় দেখলো, দেখা যাক তো সেই বাজে সিনেট এখন কি নাটক করছে। কিন্তু তখন একটি অদ্ভুত জিনিস হলো, সিনেট তার শরীরে বিষ ঢুকিয়ে দিল এবং পরের মুহূর্তে তার শরীর ফুলতে লাগলো, সরতে লাগলো এবং সে একটি অদ্ভুত ভয়ঙ্কর মনস্টার হয়ে গেল। পুরো শরীরে কালো কালো কাটা বেরিয়ে এলো, চোখ থেকে লাল আলো জ্বলতে লাগলো। এখন হারোডো বলল, আরে বাহ, তুমি তো আসল কার্টুন ভিলেন হয়ে গেলে। মনস্টার সিনের রাগের মাথায় একটি ভয়ঙ্কর বসি মারলো এবং হারোডো সোজা স্কুলের দেয়াল ভেঙে বাইরে গিয়ে পড়লো। কিন্তু হারোডো সঙ্গে সঙ্গে তার রক্ষাকারী ডাল দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল এবং সে ব্ল্যাকনেট হয়ে গেছে। ওদিকে ছাদে সিনের মনস্টার হয়ে উঠে গেল এবং চিৎকার করতে লাগলো, আমি সবাইকে খেয়ে ফেলবো, আমি সবচেয়ে শক্তিশালী। হারোডো ভাবলো, এ তো পুরোপুরি পাগল হয়ে গেছে, একে তো থামাতে হবে। তখন ওই চারের আওয়াজ এলো যাদের স্কিন থেকে, ভাইয়া এই মনস্টারটাকে মেরো না, হয়তো সেও বেচারা। আরে বেচারা তো আমি, যে এমন পাগল লোকেদের মাঝখানে আটকে আছি। এবং সিনেট তার হাত ভেঙে নতুন হাত তৈরি করে নিল, যেন সে কোনো টিকটিকি যে তার লেজ আবার তৈরি করে। এখন চার চিৎকার করলো, ভাইয়া এই আবরণটা ছিঁড়ে ফেলো, যেমন আমের খোসা সারানো হয় তেমন করে। হারোডো ভাবতে লাগলো, বাহ বাচ্চা, তোর মধ্যে তো আসল বুদ্ধি আছে। এবং সঙ্গে সঙ্গে হারোডো আকাশে হাত তুললো এবং তারপর 100 তলোয়ারের বৃষ্টি হলো। আকাশ জলমল করে উঠলো, লাল আলো বিদ্যুৎ পড়তে থাকা তলোয়ার সব সিনেটের উপর ভেঙে পড়লো। তার মনস্টারের রূপ এখন ফাটতে লাগলো এবং আসল সিনেটের মুখ দেখা গেল। মনে হলো যেন বেচারা হিপনোটাইজ হয়ে গেছে। এখন হারোডো রাগের সাথে বলল, পরের বার যদি আবার ঝামেলা করিস তাহলে সোজা টয়লেটে ফেলে দেবো, বুঝেছিস? এটি শুনে সিনেট সেখান থেকে পালিয়ে গেল এবং হারোডো তার আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলে দিল। রাতে হারোডোর ক্লোন তার জানলার কাছে দাঁড়িয়ে ছিল, বাতাস বলছিল, সব লোক ঘুমাচ্ছিল। সে ভিতর থেকে জিজ্ঞেস করলো, প্রথমবারের মতো মনে হচ্ছে যে কেউ আমাকে বোঝানোর চেষ্টা করছে, হয়তো এটাই বন্ধুত্ব। তার পাথরের মতো হৃদয়ে একটি ছোট্ট আলো জ্বললো, যেন কোনো অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বলছে। পরের দিন আমরা ফ্লে এবং লিসাকে রাজধানীতে তথ্য সংগ্রহ করতে দেখি। যখন তারা কিছু গুন্ডাদের সাথে দেখা করে তখন তারা বলে যে তারা তাদের সাহায্য করবে। তারা তাদের একটি নির্জন এলাকায় নিয়ে যায়, কিন্তু তারা দুজনে তাদের 3 জনকে মারধর করে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এরপরে তারা শার্লির আরেকটি সভায় পৌঁছায়, যেখানে তারা যা জানতে পেরেছে তা বলে। শার্লি বলে যে রাজা এবং রানীর মধ্যে লড়াই চলছে এবং অ্যারিস্টোক্রেটও একই পরিস্থিতিতে রয়েছে। সে মনে করে যে রাজ্য বিপদে আছে, কিন্তু লিসা এখনো বিশ্বাস করে না যে জনি তাকে গত রাতের হারোডের লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়। তারপরে তারা হারোডের লড়াইয়ের ভিডিও দেখতে শুরু করে
এবং তারা বলতে শুরু করে যে এটি সত্যি আশ্চর্যজনক। চার্লি মনে করে যে স্নাইডার অবশ্যই কোনো দুষ্ট সংগঠনের অংশ। তারপর তারা একাডেমিতে অনুপ্রবেশের পরিকল্পনা শুরু করে, যাতে তারা ভেতর থেকে সবকিছু প্রকাশ করতে পারে। যার পরে সবাই একমত হয়। হারুটো এইসব দেখছিল এবং বিশ্বাস করতে পারছে না যে এই সমস্ত লোক কি করছে। হারুটোর মনে পড়ে যে অধ্যাপক তাকে গাওয়াল সংগঠন সম্পর্কে বলেছিলেন এবং সে মনে করে যে তার মা এর পিছনে রয়েছেন। এরপর সে সবকিছুর উপর নজর রাখতে থাকে, যাতে কেউ শান্তিপূর্ণ জীবনকে ব্যাহত না করে। এর সাথে এই গল্প এখানে শেষ হয়। তৈরি হয়ে যাওয়া পরের অংশে হারুটোর বন্ধুত্ব এবং রহস্য দুটি বড় পরীক্ষার মুখোমুখি হবে এবং একটি নতুন চরিত্রের দুর্দান্ত প্রবেশ হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।